আপনাদের এটি মানে আপনি বলেছেন বিভিন্ন জায়গায়, তারপরে ছোট করে যদি বলেন কেন এই প্ল্যাটফর্মটি তৈরি করছেন এবং এই সময়ে কেন, যখন আর কদিন পরে নির্বাচন, আপনারা আসলে বিশেষ এই সময়ে করাবারও কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনারা কি চান? আচ্ছা, শেষের প্রশ্নটা দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে যে কেন এই সময় লঞ্চ করা হলো। আসলে আমাদের এটাকে লঞ্চ করার নানান রকম পরিকল্পনা এর আরো 2-3-4 মাস আগে থেকেই ছিল আসলে। হুম। মানে আমরা আমাদের মতো করে আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রায় 1-1.5 বছর ধরেই নানান মানুষজন, নানান পরিসরের মানুষজন মুভ করছিলাম। হুম। তো সেটা প্রথমে ব্যক্তি উদ্যোগ থেকে শুরু হয়ে তারপরে আস্তে আস্তে আগাতে আগাতে এই পর্যায়ে এসে একটা সামষ্টিক রূপ ধারণ করেছে। তার মধ্যে নানান রকম রাজনৈতিক ঘটনা ঘটেছে, যার কারণে হয়তো এটার যেই কনস্টিটুয়েন্সি তৈরি হয়েছে তা একটু ভিন্ন হয়েছে বা আরো বেড়েছে। যেমন এনসিপি থেকে কিছু নেতাও পরবর্তীতে আমাদের সাথে মানে এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে এটা এমন না যে এটা আমরা আসলে নির্বাচনের এত আগে মানে এরকম একটা সময় করতে চেয়েছিলাম, আমরা এটা আরো আগে করতে চেয়েছিলাম ইনফ্যাক্ট। মানে হুম। এটা আমরা গত মাসে এই লঞ্চিং প্রোগ্রামটা আমরা গত মাসে করবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা আসলে লজিস্টিক্যালি বা সবার অন্যান্য কাজকর্ম মিলিয়ে সেভাবে সম্ভব হয়নি দেখেই শেষমেশ এটা এরকম একটা সময় এসেছে। সো এটা এই পার্টিকুলার সময়ে করাটা যে খুব উদ্দেশ্যমূলক এরকম না, তবে আমার মনে হয়েছে যে আসলে এই সময়ে এই জিনিসটি হওয়ার মধ্য দিয়ে আসলে এক ধরনের একটা নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। যে জুলাইয়ের পরবর্তী সময়ে তো আসলে প্রচুর মানুষের একটা নতুন রাজনীতির এক্সপেকটেশন ছিল। হুম। তো মানুষ সেই এক্সপেকটেশনের জায়গা থেকে অনেক মানুষের আশা হয়তো আবার নতুন করে তৈরি হয়েছে যে না, নতুন কিছু হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি, নতুন কিছু করার এখনো অনেকে রয়েছে। জি। আর এই প্রথমে নতুন আপনি কিছু যেটা করার জিজ্ঞেস করলেন আমি যে একটু হচ্ছে এটাও একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি শেষ করেন। আর প্রথমে যে কথাটা বললেন আপনি যে হচ্ছে যে এইটা কেন এরকম সময় এরকম একটা প্ল্যাটফর্ম মনে হলো, এটা আমি দুটো দিকে ভাগ করে উত্তর দিতে চাই। একটা উত্তর হচ্ছে যে এইটার যে আইডিওলজিক্যাল অবস্থানটা, এটা কেন এলো এই প্ল্যাটফর্মটা। আমরা বারবার করে বলছি আমরা সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করবো, এবং আমরা যদি রাজনৈতিক দল তৈরি করি ইফ অ্যান্ড ওয়েন, তখন আমরা মূলত একটা ইলেকটোরাল পলিটিক্স এর জন্যই সেটাকে বিল্ড করবো, ইলেকটোরাল পলিটিক্স এর ভেসেল হিসেবেই সেটাকে মানে চিন্তা করব। তো সেই জায়গা থেকে সামাজিক গণতন্ত্রের কথা বলা এই জায়গা থেকে যে ধরেন বাংলাদেশে অনেক বামপন্থী রাজনৈতিক দল আছেন। সেই বামপন্থী রাজনৈতিক দলদের প্রায় অধিকাংশই এক ধরনের একটা কমিউনিস্ট আইডিওলজিক্যাল জায়গা থেকে তাদের যেই দার্শনিক ফ্রেমওয়ার্ক সেটা তৈরি। তো ধরেন ব্যক্তিগতভাবে আমি নিজেও সেই দার্শনিক ফ্রেমওয়ার্কেরই লোক, কিন্তু হুম। আমি যখন একটা রাজনৈতিক প্রজেক্ট বিল্ড করার চেষ্টা করছি, তখন তো আসলে আমার এই নির্বাচনী বুর্জোয়া গণতন্ত্রের অংশ হই। তাহলে তো আমার মানে পুঁজিবাদের কাঠামোর মধ্যে থেকেই মানুষজনকে সলিউশন অফার করতে হবে যদি আমি সেটা করতে চাই, যে আমি নির্বাচনী গণতন্ত্রেরই অংশ হব। তো বাংলাদেশে যেই লেফট পলিটিক্স আছে তা প্রাইমারিলি হচ্ছে রেভলিউশনারি পলিটিক্স, যে তারা একটা বিপ্লব করবে, সেই বিপ্লবের পরে অনেক কিছু অটোমেটিক্যালি ভালো অবস্থায় চলে যাবে এবং তখন মানুষের জনজীবনের পরিবর্তন ঘটবে। মিনওয়াইল তারা যা যা করে, তারা বলে যে তারা এগুলো শ্রেণী চেতনা বৃদ্ধির লক্ষ্যে বা অন্যান্য নানান কাজে করে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভায়াবল লেফট অপশন কি হতে পারে। কারণ বাংলাদেশের শ্রমজীবীদের মধ্যে ব্যাপক পরিমাণে বৈষম্য আছে, বাংলাদেশে নারী পুরুষ বৈষম্য আছে, বাংলাদেশে আপনার ধর্মীয় সংখ্যাগুরুর আপনার বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে। তো সেরকম একটা দেশে আসলে একটা মানে গ্রহণযোগ্য প্রগতিশীল নির্বাচনী রাজনীতির প্ল্যাটফর্ম বা নির্বাচনী রাজনীতির দল নির্মাণ করা দরকার। এখন দল তো আমরা রাতারাতি নির্মাণ করতে পারবো না। আমরা একটা প্ল্যাটফর্ম নির্মাণ করেছি, যে প্ল্যাটফর্মটা তৈরি করার মধ্য দিয়ে আমরা মানুষের কথা শুনতে চাই, জি। আপনাদের মানুষের সাজেশন। উদ্দেশ্যটা মোটামুটি স্পষ্ট, মেঘ মোল্লা। আপনারা কি তাহলে বাম ঘরানারই রাজনীতি করতে চান? মানে এই আপনি আপনি অবশ্য আমাকে এরকম একটা বাইনারিতেই কোয়েশ্চেনটা করবেন আপনার জায়গা থেকে, কিন্তু আমরা আসলে যে কারণে এটা অ্যাভয়েড করে যেতে চাই বা চেয়েছি বারবার করে, তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে বামপন্থী এবং ডানপন্থী বলতে কি বোঝানো হয় তা আসলে বৈশ্বিক প্রেক্ষাপট থেকে একটু আলাদা। কিন্তু যদি আমরা বলছি সোশ্যাল ডেমোক্রেটিক, আমি যদি পিওরলি একাডেমিক্যাল জায়গা থেকে বলি, তাহলে সেটা অবশ্যই একটা মধ্য বামপন্থী রাজনীতিই বটে। আচ্ছা, কিন্তু এই যে বামপন্থী রাজনীতি, যারা আমাদের সাথে বিভিন্ন সময় কথা বলবার সুযোগ তো হয় নেতাদের সাথে, তাদের কথাগুলো খুবই কনভিন্সিং লাগে, খুবই সুশীল কথা বলেন, কিন্তু মানুষের কাছে তারা ঠিক পৌঁছাতে পারেন না। তাদের না ভোটের মাঠে খুব ভোট আছে, না তারা কোনো কর্মসূচি করলেও খুব বেশি মানুষকে দেখা যায় সেখানে। কেন, মানে এটা কি, আপনি যেহেতু সেই রাজনীতি করে আসছেন এবং এখনো সেরকম একটা রাজনীতির দর্শন আপনাদের আছে, মানে এই ধরেন শ্রেণী চেতনা, বুর্জোয়া, আপনাদের যে সোশ্যাল ডেমোক্রেটিক, মানে এই যে শব্দগুলো ব্যবহার করেন বা যে দর্শনগুলো বোঝাতে চান, সেগুলো কি মানুষ ঠিক বোঝে না? মানুষের মধ্যে আপনারা রিচ করতে পারেন না? আপনাদের কমিউনিকেশনে দুর্বলতা আছে কি আসলে? এটা একটু ভেঙে ভাবার দরকার আছে। যেমন 80-র দশক পর্যন্ত কিন্তু এখানে বাংলাদেশে বামপন্থীদের একটা যথেষ্ট পরিমাণ রাজনৈতিক হোল্ড ছিল। এখন ডানপন্থীদের যে ধরনের একটা রাজনৈতিক হোল্ড বাংলাদেশের রাজনীতিতে আছে সেটা ছিল।
আমার কাছে মনে হয় যে আসলে সোভিয়েত ইউনিয়ন পতন পরবর্তী যে সময় এবং বিশ্ব রাজনীতির যে অবস্থা, তাতে আসলে বাংলাদেশের বামপন্থী রাজনীতি সেই অর্থে কোনো রকম কোনো দিক মানে কোনো রকম দিক দিশাহীন ভাবে বেশ একটা বড় সময় কাটিয়েছে। আর তার বাইরে আপনি যেটা বললেন যে দেখেন আসলে দার্শনিক যেই তত্ত্ব সেগুলো তো আসলে এড়িয়ে যাওয়ারও কোনো বিষয় নেই, কারণ বিপ্লবী হওয়ার বা যে কোনো ধরনের বড় পরিবর্তনকামী হওয়ার একটা প্রধান শর্তই হচ্ছে যে আপনার এগুলো নিয়ে পড়াশোনা চিন্তা ভাবনা করতে থাকতে হবে। তবে আসলে যদি আমি এভাবে করে বলি যে যখন কিনা ধরেন আপনার ভ্লাদিমির লেনিন এপ্রিল থিসিস লিখেছেন, তখন এপ্রিল থিসিস তো আর তিনি কৃষকদের বোঝাতে চাননি হুম, বা তিনি শ্রমিক শ্রেণীকে বোঝাতে চাননি। হুম, তার যে বলশেভিক পার্টির কর্মসূচি, সেই কর্মসূচিটাকে তিনি এক তিনটা শব্দে নিয়ে আসতে পেরেছিলেন: ব্রেড, পিস অ্যান্ড ল্যান্ড। তো যে শ্রেণী চেতনা বোঝে না, যে হচ্ছে আপনার বুর্জোয়া রাষ্ট্র কাঠামোর কি সাম্রাজ্যবাদ কিভাবে পুঁজিবাদের সর্বোচ্চ স্তরে এগুলা বোঝে না, সেও কিন্তু ব্রেড বোঝে, পিস বোঝে, ল্যান্ড হুম, বোঝে। হুম, যে ওই যে মানে মানে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও বলে যে রুটি 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 রুজি হুম। ভাত কাজ। তো আমার মনে হয় যে আসলে মুশকিলটা হচ্ছে কর্মসূচির অভাব। মানে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব, এই বুর্জোয়া গণতন্ত্র অক্ষত অবস্থাতে আমরা যদি ভোটের মধ্যে জিতে যাইতে পারি, তাহলে আমরা জনগণকে কি করব, জনগণকে কি দিব, সলিউশনটা কি? এই যে কর্মসূচি, আমার কাছে মনে হয় এখানে কর্মসূচির একটা ল্যাকিং আছে, আমি যদি বাংলাদেশের বামপন্থী রাজনীতির ক্ষেত্রে বলি। এবং কর্মসূচির যে ল্যাকিংটা না, এটা ইনসিডেন্টাল না, এটা কাঠামোগত কারণেই হবে। আমি আগের বার বলেছি, তাও যদি আমি একটু ভেঙে বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা বিপ্লব চান, আপনি চান যে এখানে একটা শ্রেণী কাঠামোর একটা সম্পূর্ণ পতন ঘটে একটা নতুন ধরনের শ্রেণী সম্পর্ক তৈরি হোক, এবং সেটা ভায়োলেন্টলি হোক, নন ভায়োলেন্টলি হোক, যেভাবে হোক না কেন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হোক। তারপরে আপনি সমাজ পুনর্গঠন করবেন, ফাইন। কিন্তু এইটা না ঘটা পর্যন্ত তাহলে রাজনীতির কাজটা কি? আমি যে ভোট চাইতে যাচ্ছি, আমার তো কালকে আমি যদি ভোটে জিতেও যাই, তাহলে তো আমার এই পুঁজিবাদী কাঠামোর এই সংবিধানের মধ্যে থেকে অপারেট করতে হবে। তাহলে সেই অপারেশনটা আমি কিভাবে করব, আমি কি করলে মার্জিনালি আমার মানুষের জীবন মানটা ভালো হবে? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আপনি যে দেশে আছেন, জোহরান হুম, মামদানিকে নিয়ে মাঝখানে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে। তো জোহরান মামদানি যা করছেন তা কিন্তু আসলে এমন কোনো মানে শ্রেণী সম্পর্ককে অল্টার করে ফেলছেন এমন না। তিনি নিউ ইয়র্কের যেই করের হার, সেটাকে নিউ জার্সির করের হারের সমান করছেন। কিন্তু সেটার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন এমন একটা মানে একদম ফান্ডামেন্টাল জীবনমান বদলাই দিতে পারে এমন একটা জিনিস, যে আপনি ওইখানকার যেই ট্রান্সপোর্টেশন সার্ভিস, এই ট্রান্সপোর্টেশন সার্ভিস ফ্রি করে দিলেন, বা আপনি সেখানে ইউনিভার্সাল মানে আপনার জি, চাইল্ড কেয়ারের ব্যবস্থা করলেন। বুঝছি সো মেহবুবুর রহমান আমাদের বসু, এখানে মানে যদি ধরেন আসলে আপনি যে বলছেন যে আলোচনাগুলো অনেক বেশি, আমি যদি একটু শেষ করতে পারি পয়েন্টটা, যে আচ্ছা, আমরা আমরা যেখানে ডিফারেন্ট হব বা হতে চাই, সেটা হচ্ছে আমি যখন মানুষের কাছে যাব, আমি তার বাড়ি ভাড়া নিয়ে কথা বলবো, আমি কেন তার গ্যাসের এই অবস্থা এটা নিয়ে কথা বলবো, আমি জিততে পারলে কেন সেগুলো ডিফারেন্ট হবে এই কাঠামোর মধ্যেই, সেই আলোচনাটা তার সাথে করব। আর একটা জিনিস হচ্ছে ভাষা। ভাষা যেমন, ভাষা তো আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, তার মধ্য দিয়ে ভাষা। তো আমরা যদি আসলে জনগণের কাছ থেকে ক্রমাগত শুনতে পারি, তাহলে ওই একই বৈষম্যের কথাগুলো তারা কোন ভাষায় বলেন সেটাও আমাদের বোঝাপড়া তৈরি হবে। তার মধ্য দিয়ে আমাদের যেই ভাষাগত জায়গাটা, সেটা আশা করি ট্রেডিশনাল বামপন্থীদের থেকে একটু ডিফারেন্ট হবে। তবে এখানে একটা হুম, কথা ছোট্ট বলে রাখা দরকার, যে তাদের প্রতি কিন্তু আমাদের কোনো অশ্রদ্ধা নেই। হুম। এমন না, যে তাদের মানে তাদের যে ত্যাগ তিতিক্ষা সংগ্রাম সবটাকে আমরা সম্মান করি। কিন্তু আমরা একটা নতুন প্রজন্ম, আমাদের কাছে আমাদের এই বৈশ্বিক বোঝাপড়া, আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের নতুন উদ্যমে কিছু একটা করা উচিত। নিশ্চয়ই, মানে ভাষা তো আসলে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকে কিনা, আপনাদের কথা বলা ওদের কথা বলা বা বোঝা, সেটা একটা গ্যাপ থাকে কিনা। আপনি মোটামুটি বললেন। এই যে আপনি সলিউশনের কথা বলছেন, যে আপনি সলিউশনের রাজনীতিটাই করবেন বা মানুষের কাছে সেই বার্তাটা দেবেন। সম্প্রতি দেশে ফিরেই তারেক রহমান, বিএনপির বর্তমান চেয়ারপারসন, তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, এবং তার প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে, মানে সেই সলিউশনগুলো আছে। আপনার কাছে মানে সেটিকে কেমন মনে হয়, তিনি সলিউশন নিয়ে আসলেন নাকি? 31 দফার যে পরিকল্পনা, সেটা অনেক ক্ষেত্রে অনেক মানে তার অনেকগুলো ভালো ভালো দিক আছে। ফ্যামিলি কার্ডের মতো বিষয়গুলি বা নানান রকম ওয়েলফেয়ার প্রোগ্রাম আছে, যেগুলো বাংলাদেশের মতো দরিদ্র দেশে অত্যন্ত প্রয়োজনীয়। তবে আসলে এটা নানান রকম কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে, এবং এই কাঠামোগত সীমাবদ্ধতার একটা বড় কারণ হচ্ছে যে পলিটিক্যাল পার্টিটা শেষমেশ বড় বিজনেসের ফান্ডিং এই চলে। তো বড় বিজনেসম্যানদের এক ধরনের ইনফ্লুয়েন্স সেখানে থাকে। আপনাদের তো সেই ফান্ডিং জায়গা আছে? থেকে আপনাদের কোনো ফান্ডিং আছে? না, আমাদের এখন পর্যন্ত ইনফ্যাক্ট এমন কোনো মানে পাবলিক ফান্ডিং এর বাদে কোনো ফান্ডিং নেই আমাদের। মানে যারা দীর্ঘদিন এই ধরনের রাজনীতি পক্ষে কথা বলেছেন বা এরকম একটা রাজনীতি দেখতে চেয়েছেন, তাদের অনেকে আমাদের ব্যক্তিগত শুভানুধ্যায়ী, তাদেরকেই বলা হয়েছে। এবং তারা তাদের মতো করে খুবই পাবলিক মানে একেবারে 2, 4, 5 হাজার 10 হাজার টাকার ফান্ডিং যেগুলো, সেগুলো আছে। তবে আমরা আসলে আমাদের ফান্ডিংটা পাবলিক ফান্ডিং করতে চাই, মানে কোনো বড় কর্পোরেশনের টাকা নিয়ে রাজনীতি করবো না। বড় কর্পোরেশনের আচ্ছা, টাকা নিয়ে রাজনীতি করলে বড় কর্পোরেশনকে শেষমেশ সার্ভিস দিতেই হয়। আপনি বলছিলেন যে গণ আর যেটা অভ্যুত্থান বা বলছেন বিপ্লবের অনেকগুলো ভালো পরে। জিনিস রয়েছে, কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতাও, কাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে। তবে এটা ভালো যে তুমি এখানে একটা পলিসি অফার করছেন, অন্তত পক্ষে আলোচনাটা পলিসি নিয়ে হচ্ছে। না হলে আসলে মানে শুধুমাত্র ওই রকম বড় বড় কথাগুলো আর কি, যে আমরা আসলে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে বা
অমুক প্রতিষ্ঠা হবে। এইটা আসলে রাজনীতির ভাষা হলে তখন রাজনীতি ওই ঘুরে ফিরে কাদা পাকিগুলার মধ্যে যাই পড়বে। এটা ভালো যে উনি একটা পলিসির একটা গোটা পলিসি প্ল্যাটফর্ম দিয়েছেন। তবে এটাও জানুক যে পলিসি আলোচনা হচ্ছে না, আলোচনা ঘুরে ফিরে ওই ব্যক্তি কেন্দ্রিক কাল্ট এবং সেই জিনিসপত্র নিয়েই হচ্ছে। একটা পলিসি প্ল্যাটফর্মে আপনি ইতিবাচক দেখছেন, কিন্তু আমরা তো শুনেছিলাম আপনি বলছেন গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে সব কিছু একটা নতুনভাবে করার সুযোগ থাকে, একটু আগেও যে কথাগুলো যদি সামারি করি, কিন্তু এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, তারপরে তো শুনেছিলাম আমরা নতুন বন্দোবস্ত হবে, সেটি হলো না কেন? কারণ আসলে নতুন বন্দোবস্ত করার কোন রকম প্রকল্প তো ছিল না। নতুন বন্দোবস্ত মানে তো শুধুমাত্র আওয়ামী লীগ না, নতুন বন্দোবস্ত মানে sorry, নতুন বন্দোবস্ত বলছি, পুরাতন বন্দোবস্ত মানে তো শুধু আওয়ামী লীগ না, পুরাতন বন্দোবস্ত মানে আওয়ামী লীগ, পুরাতন বন্দোবস্ত মানে বিএনপি, পুরাতন বন্দোবস্ত মানে জামাত, সবটাই পুরাতন বন্দোবস্তের অংশ, যারা পূর্ববর্তী সময় নানানভাবে ক্ষমতার স্টেক হোল্ডার ছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আসলে যখন আপনি অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থানের নেতৃত্ব স্থানীয় ছিলেন, তাদের হাতে একটা বড় দায়িত্ব ছিল যে তারা আসলে বাংলাদেশটাকে কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক জায়গায় রাখতে পারবেন। যে আমি যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলি যে 5ই আগস্টের আগে এখানে ধরেন পুরানো যে সামাজিক বর্গগুলা ধরা হতো, যে শাহবাগ একটা বর্গ, শাপলা একটা বর্গ, সেই শাহবাগ শাপলা বর্গের বায়নারির মধ্যে থেকে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটে নাই। যেই মুহূর্তে এই বর্গগুলো ডিজলভ করেছে, যেই মুহূর্তে এই এই ধরনের মেরুকরণের মধ্যে আর সমাজ থাকে না, একটা নতুন ধরনের মেরুকরণ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একদম অন্তত শেষ কয়েক মাস বা অন্তত পক্ষে বলতে পারে অভ্যুত্থানের সময়টা, সেইটার ফলশ্রুতিতে এখানে একটা বড় মানে স্বৈরতান্ত্রিক শক্তিকে অপসারণ করা গিয়েছে, যেটা জগদ্দল পাথরের মতো দীর্ঘদিন চেপে বসেছিল। তো তার পরবর্তীতে যাদেরকে আমরা নেতা মানলাম, তাদের একটা বড় কাজ ছিল যে এই পুরানো সামাজিক যেই লড়াইগুলো, সেই লড়াইগুলোর জন্য ফিরে না আসে নিশ্চিত করা। সেখানে তারা করলেন কি, তারা হচ্ছে এখানে অতি দক্ষিণপন্থী যে শক্তিগুলি ছিল সেই শক্তিগুলির সাথে এক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ অ্যালায়েন্স তৈরি করলেন, এবং তাদের প্রত্যেকটি বাড়াবাড়িকে, প্রত্যেকটি বেআইনি কর্মকাণ্ডকে বিপ্লবের যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করলেন। এবং যেই শক্তিগুলো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান করেছিল, তাদের মধ্যে যখনই কোনো প্রগতিশীলতার কারণে তাদেরকে কোনো জায়গা থেকে সরানোর বন্দোবস্ত করা হলো, যেমন আপনারা জানেন যে শিক্ষা যে আপনার যে পাঠ্যপুস্তকের যেই কমিটিটা ছিল, যে কমিটিতে সামিনা লুৎফা সহ মানুষজন ছিলেন, সামিনা লুৎফার একমাত্র অপরাধ ছিল তিনি বলেছিলেন যে এলজিবিটি কেউ আইয়ে যদি হন কেউ, তিনিও মানুষ। মানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই কথার সাথে মনে হয় না দ্বিমত করতে পারেন যে তিনিও মানুষ। এখন তার বিষয়ে আপনার ওপিনিয়ন ভালো মন্দ নানান কিছু হতে পারে, সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তিনি মানুষ, এটা তো বেসিক কথা। মানে এটা যে কোনো পলিটিক্স এটুকু যে মানতে না পারে সেটা ভিত্তিতে কোনো একটা তার বিরুদ্ধে এক ধরনের একটা উস্কানি তৈরি করে তাকে কমিটি থেকে বের করা হলো, তখন আমরা দেখলাম না যে ইউটিএন এর যে টিচাররা দীর্ঘদিন আসলে অভ্যুত্থানের সময় এই সমন্বয়কারীদের প্রোটেকশনের কাজ করেছেন, তাদের হয়ে ডিফেন্ড করার কোনো ক্যাপাসিটি আমরা সমন্বয়কদের মধ্যে দেখলাম না। এবং একইভাবে আমরা দেখলাম যে জামাতের সাথে তাদের যে ধরনের লিয়াজও শুরু থেকেই তৈরি হলো, সেটা বাড়তে বাড়তে গোপন হইতে হইতে এখন প্রকাশ্য হয়ে উঠলো। কিন্তু আমরা মোট কথা যদি আমি সামারি করে কিন্তু বলি, আমি তাহলে একটা আসলে ছোট্ট এখানে প্রশ্ন করি দক্ষিণপন্থী যে এটা কি শক্তিগুলি শুরু থেকে, আমি একটু প্রশ্নটা এটা করি, এটা কি গণ অভ্যুত্থানের পরে থেকে জামাতের সাথে এই লিয়াজোটা শুরু হলো, নাকি আগে থেকেই আসলে লিয়াজোটা ছিল? আসলে আগে থেকে কার সাথে আসলে সমন্বয়কারীদের কতখানি লিয়াজও ছিল সেটা তো আসলে আমার পক্ষে জাস্টিফাইবলি বলা সম্ভব না। মানে আমি আন্দাজ করতে পারি পুরোটাই, কারণ যেটা হতো সব অভ্যুত্থানের আগে সেটা হচ্ছে অভ্যুত্থানকারী যেই মানে যারা ওইখানে সমন্বয়কের রোল প্লে করছিলেন, সকল পক্ষের সাথে তাদের মতো করে যোগাযোগ রাখতে হবে। এবার ছাত্র দলের সাথে তাদের কি যোগাযোগ হয়েছে সেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারতাম না, সেটা ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগ হলে আমরা জানতে পারতাম যে আচ্ছা, যে তাদের সাথে এই যোগাযোগ হয়েছে। এখন যেহেতু শিবিরের সাথে তখন আমাদের কোনো যোগাযোগ ছিল না, এখন আমাদের কোনো যোগাযোগ নাই, কাজে আদতে শিবিরের সাথে তাদের কতখানি যোগাযোগ ছিল সেটা ক্রস ম্যাচ করে বলার সাধ্য আমার নেই। তো আমি আমার আন্দাজ থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে জামাতের লজিস্টিক্যাল যে ধরনের নানান রকম সাপোর্ট, সেই নানান রকম সাপোর্ট তারা অভ্যুত্থানের আগেও দিয়েছে, এটা ইটস নট আ ম্যাটার অফ সিক্রেট। কিন্তু পরবর্তীকালে এক ধরনের একটা আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, সেটা আসলে কতখানি হয়েছে, কোন মাত্রায় হয়েছে, সেটা এখন এসে খুবই স্পষ্ট প্রকাশ্য। কিন্তু আমরা কিন্তু আপনারা দেখবেন যে এনসিপি ফর্ম করার কয়েক মাসের পর থেকে এটার যে রাইট উইং টেন্ডেন্সি গুলা, সেগুলো নিয়ে বারবার করে সমালোচনা করছিলাম। তার কারণ আমাদের যে ভয়ের জায়গা ছিল সেটা হচ্ছে যে যদি আসলে এখানে দক্ষিণপন্থীদের যে কোনো রকম মামাবাড়ির আবদার, মানে মাজার ভাঙতে হবে, এটা তো একটা মামাবাড়ির আবদার, এটা তো কোনো মানে এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রকে মানে এটা যে বলে সে সে নিজেই ফ্যাসিস্ট, তার সাথে আবার অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন কি। তো এরকম ডানপন্থীদের বিভিন্ন রকম ফ্যাসিস্ট টেন্ডেন্সিকে আসলে যেভাবে করে আপনার মোকাবেলা করা দরকার ছিল, সেই মোকাবেলাটা করতে যেহেতু তারা শুরুতেই ব্যর্থ হয়েছে, এবং একই সঙ্গে যেরকম নানান রকম ট্রেডিশনাল এখানে মানে দুর্নীতিগ্রস্ততা, স্বজনপ্রীতি সহ যে ধরনের ট্রেডিশনাল সংকটগুলি বাংলাদেশের রাজনীতিতে আছেন, সেগুলা থেকে তারা যেহেতু নিজেদেরকে পৃথক করতে একেবারেই ব্যর্থ হয়েছে, সো ঘুরে ফিরে আওয়ামী রাজনীতিটা ওই ঘুরে ফিরে মানে এখন বিএনপি ভার্সেস জামাত দেখা যাচ্ছে। কোনোভাবে যদি কখনো আওয়ামী লীগের
মানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হয়, তখন এই আওয়ামী লীগ ভার্সেস বিএনপি ভার্সেস জামাত ওই রকমই দেখাবে। ফলে জি নতুন কোনো মেরুকরণ কিন্তু অভ্যুত্থান এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই, যেটা অভ্যুত্থানের যে শহীদ তাদের রক্তের সাথে এক ধরনের বেইমানিই বটে। জি আপনার প্রশ্ন, আপনার কথা থেকে আসলে অনেকগুলো প্রশ্ন যাচ্ছে, একটা একটা করে আসি। যে আপনি বলছিলেন যে অভ্যুত্থানের পরে যেটি কাজ ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা আনতে পারার একটা দরকার ছিল। সেই মূলক ব্যবস্থা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? মানে আসার পরেই আমরা তো দেখলাম প্রথমেই আওয়ামী লীগকে বাদ দেওয়া হলো। এটি কি মানে আপনার ভাষায় যে অন্তর্ভুক্তিমূলক, সেটির ভায়োলেশন ঘটলো নাকি এটাই ঠিক আছে? এখন এটা তো একটা পলিটিক্যাল ক্রাইসিস এই জায়গা থেকে যে আওয়ামী লীগ তো এখনো 24-এর অভ্যুত্থানকে কন্টিনিউয়াসলি সন্ত্রাসী আক্রমণ বলে যাচ্ছে। সো আসলে এটা কোনো অভ্যুত্থান কি এটা অ্যালাউ করে যে আমি যদি কোনো একটা রেজিম, সেই রেজিমটা ফল করতে বাধ্য হলো আমার অ্যাকশনের কারণে, তারপর সে চলে যাওয়ার পরও সে বলতেছে যে আমার অ্যাকশন ইললেজিটিমেট ছিল এবং সে এটাকে জঙ্গি আক্রমণ বা এক ধরনের বিদেশি তৎপরতা ইত্যাদি ইত্যাদি হিসেবে ট্রিট করবে। এখন এই অবস্থায় আসলে আওয়ামী লীগকে বাংলাদেশের পলিটিক্সে ইন্টিগ্রেট করার সিস্টেম কি? মানে আমি আপনার শো দেখেছি, আমি আপনার ওপিনিয়ন বা আপনার শোতে অন্য গেস্টদের ওপিনিয়নও শুনেছি এই বিষয়ে। মানে আমি এই জন্য আসলে এটার উত্তর না দিয়ে আমি এটার একটা এই এই কোয়েশ্চেনটা করতে চাই আর কি, যে যদি আমি ধরি যে মানে আমি যদি ধরেন আমি প্রধান উপদেষ্টা, আমি চাচ্ছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আওয়ামী লীগ বাংলাদেশের একটা সার্টেন পার্সেন্টেজ মানুষের যেই ভোট বা সার্টেন পার্সেন্টেজ মানুষের এক সাপোর্ট আওয়ামী লীগের আছে। সো আওয়ামী লীগকে না বাদ দিয়ে আসলে পুরাপুরি গণতান্ত্রিক একটা কাঠামো সম্ভব না। এখন তাহলে আমার আনার সিস্টেমটা কি? মানে যে অভ্যুত্থানটার উপর বেস করে আমি দাঁড়ায় আছি, যে অভ্যুত্থানটা আমাকে এই লেজিটিমেসি দিল যে আমি সরকার হয়ে আওয়ামী লীগকে রাখতে বা আনতে পারতেছি। তো আমি যদি বলি অভ্যুত্থানটাই ইললেজিটিমেট, এখানে কোনো অভ্যুত্থান হয় না, এখানে জঙ্গি আক্রমণ হয়েছে, এখানে এই হয়েছে, এখানে সেই হয়েছে, এখানে কোনো, এটা পুরোটাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাহলে তো আসলে মানে তাহলে তো আবার ওই অভ্যুত্থানের যেই অবস্থান সেখানে যায় পৌঁছাইতে হবে আর কি। তখন তো আবার একটা সিভিল ওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে, কারণ সে তো কিন্তু এখন পর্যন্ত প্রশ্নটা এই। এটা না যে আসলে আপনারা মানে মানে জয়ী পক্ষই কি আনা বা বাদ দেওয়ার অথরিটি রাখে? তখন কি আসলে জনগণের হাত থেকে এই অথরিটিটা চলে যায়, যারা অভ্যুত্থানে জয়ী হয় তাদের কাছে আসে? কারণ আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বা এরকম কোনো পরিকল্পনা এই সরকারের নাই। তারপরে মানে হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ গিয়ে যমুনা ঘেরাও টেরাও করলেন, ব্যাস সাথে সাথে হয়ে গেল আর কি। একরকম তথাকথিত চাপ বলেই তখন অনেকে বলছিলেন যে একটা চাপে পড়ে সরকার এটা করতে বাধ্য হলো, যেখানে সরকার বলেছিল তাদের কোনো পরিকল্পনা নাই। তো আসলে ওটাই আমার প্রশ্ন ছিল যে অ্যালাউ মানে তারা বাদ হয়ে তাদেরকে সরকার পতন করানো হয়েছে কিন্তু তারা রাজনীতি করতে পারছেন না, এই সিদ্ধান্তটা কি জয়ীদের নেওয়ার কথা? এখন আনফরচুনেটলি বা ফরচুনেটলি আসলে যে কোনো একটা অভ্যুত্থান বা বিপ্লব বা যাই বলেন না কেন, সেখানে যখন আসলে কেউ যখন রক্তাক্ত পদ্ধতিতে যায়, তখন আসলে তার পরবর্তীতে তাকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্সটা কি, এটা আসলে আমরা একটু হিস্ট্রি খুঁজলেই দেখতে পাই। মানে এটা তো এমন না যে তারা একটা ভোটে হারছে, এখন আগে তারা সরকার দল ছিল, এখন তারা বিরোধী দলের চেয়ারে যায় বসবে। সো বিষয়টা একটা বাইনারি তো এখানে হয়েছে। যদি যদি আমি বলি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ কি রাজনীতি করে আওয়ামী লীগকে এসে বলবে যে হচ্ছে যে না ঠিক আছে, তাহলে আমরা অভ্যুত্থানের যারা ছিল অভ্যুত্থানের পুরো ঘটনাটা আসলে আমরা মেনে নিছি, আমাদেরও নানান সীমাবদ্ধতা ছিল, অভ্যুত্থানের রেজাল্ট মানে নিয়েই আমরা হচ্ছে রাজনীতি করতেছি। মানে এইটার যে কোনো একটা কোন রকম একটা সমঝোতায় আসতে হলে আগে তো যেই পক্ষটা পরাজিত হইলো সে তো এখনো পরাজয়ই স্বীকার করে না। আপনি যে বলছেন বিজয়ী পক্ষ এটা করতেছে ওইটা করতেছে, সে তো মনে করতেছে যে সে এখন ওই ওয়ার্ডটাই চলতেছে, যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে তারা দিল্লি গেছে, এখনো তাদের লোকজন আছে, তারা ইউনূসকে অবৈধ বলে সরায়, তারা তারা তো কি বলছে যে নৌকায় ভোট না হলে তারা ভোট দিতে যাবে না, মানে তাদের ভোটারদেরকেও তারা বলছে। সো তাদের আলটিমেট গোলটা কি, যে সামহাউ এখানে আবার একটা কোনো কাউন্টার কিছু ঘটানো, যেটার মধ্য দিয়ে অভ্যুত্থানটা ইললেজিটিমেট হয়ে যায়। এখন যে অভ্যুত্থান করছে তার এই সরকারের প্রতি যদি 1 কোটি রাগও থাকে, তাও তো এইটার তো একটা কমন জায়গা আমাদের, যে অভ্যুত্থানটা যেহেতু হয়েছে কাজে অভ্যুত্থানটাকে স্বীকৃতি আওয়ামী লীগও যদি রাজনীতি আচ্ছা, করতে মানে চায়, আমার কাছে আওয়ামী এখানে লীগকে বেসিক অভ্যুত্থানটাকে প্রশ্ন হচ্ছে স্বীকৃতি দিয়ে করতে হবে। সে যা বলছে বলুক, মানুষ তো আসলে অভ্যুত্থানের পক্ষে ছিল, তো মানুষকে কেন বর্জন করার সুযোগটা আপনারা দিলেন না যে তাদেরকে মানুষ বর্জন করুক? কেন মানে জয়ীরা এসে সিদ্ধান্ত নিয়ে নিতে হয় যে তাকে রাজনীতি করার অধিকার তারটা আমরা নিয়ে নেব, সে আর করতে পারবে না? মানে না, মানুষের উপর কি এই কথা বিশ্বাসটা হচ্ছে যে নাই যে আমি, মানুষকে দিলে মানে মানুষে আপনি যে তাদের বর্জন জায়গায় করবে? আমিও সেই জায়গায় এক সেন্সে, যে এখানে তো আসলে গভর্নমেন্টের পলিসি কি হয় তার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই, কিন্তু কথাটা যেটা সেটা হচ্ছে যে আপনার যেই আইনগুলি ব্যবহার করা হয়েছে অনেক ক্ষেত্রে, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য যে আইন ব্যবহার করা হয়েছে, এই আইন শেখ হাসিনার নিজের বানানো আইন, 2009 সালের আইন, আপনার সন্ত্রাস দমন আইন বা এরকম এরকম নামে একটা আইন আছে। সন্ত্রাস তো বিরোধী। সেই ধরনের আইন, যেই ধরনের আইনগুলি ব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা আসলে খুবই মানে দুশ্চিন্তাজনক এই জায়গা থেকে, যেটা মানবাধিকারের ভায়োলেশনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ
আইনকে ব্যবহার করা যায়, এবং আমরা ডেভিল হান্ট সহ আরো নানান ক্ষেত্রে দেখতে পাইছি যে অধিকারের নানান রকম লঙ্ঘন হয়েছে। ইভেন আমরা দেখতে পাই যে জেলখানায় গত 1 বছর সোয়া বছরে প্রায় 150-র মতো মানুষ জেল কাস্টডিতে মারা গেছে, যেটা খুবই অ্যালার্মিং। কারণ আমরা নিজেরা মোশতাকের মৃত্যুর পরে শেখ হাসিনার আমলে বড় আন্দোলন করছি, এবং মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বড় একটা অভিযোগ ছিল যে মানে প্রিজনারদের কিভাবে ট্রিট করা হচ্ছে এবং রাজনৈতিক বিরোধীদেরকে প্রিজনার হিসেবে ট্রিট করা হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে এটার যে প্রসিজারাল জায়গাগুলো আছে, যে কি কি আইনে এটাকে নিষিদ্ধ করা হলো এবং কিভাবে করা হলো, সেইটা নিয়ে তো আসলে সমালোচনা আমাদেরও আছে। কিন্তু আসলে আমরা মানে আমি গড়পড়তা এরকম বলতে পারি না যে আসলে আওয়ামী লীগকে আসলে নির্বাচন করতে দিয়ে দেওয়া উচিত ছিল। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এখানে নির্বাচন হতো না, এখানে একটা সিভিল ওয়ার হতো। এটা এটা আসলে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তাদের এটা এই ব্যাপারে মানে ক্ল্যারিটি থাকার কথা, যে এখন আওয়ামী লীগ যদি নির্বাচন করতে দেওয়া যে হচ্ছে বাংলাদেশের দেশের পরিস্থিতি আগের থেকে আরো স্থিতিশীল হচ্ছে। যে কারণ আমি অন্তর্ভুক্তি চাই, কেন অন্তর্ভুক্তি চাই? স্থিতিশীলতার প্রয়োজনে। অন্তত যদি আচ্ছা, সবগুলা কেন পক্ষকে আমি আওয়ামী থাকতে লীগকে দেই, মানে তাহলে এক ধরনের একটা আমি একটু আর্গুমেন্টের সাথেই জিজ্ঞাসা করছি, কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হলে সিভিল ওয়ার হতো? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তার নির্বাচনের মোড় থাকতো না। কারণ আওয়ামী লীগকে আপনি আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগ খুঁজে খুঁজে কোথায় কোন সমন্বয়ক ছিল, সমন্বয়কদের বাসার ঠিকানা ডক্স করা, তাদেরকে যায় ওখানে খুন খারাপি করানো, এরকম বিভিন্ন রকম কার্যক্রম করতেছে নিষিদ্ধ অবস্থাতেই। সে লেজিটিমেসি পাওয়ার পরে প্রথমত যে কাজটা করতো সেটা হচ্ছে চোখের যত প্রতীক এবং 24 কেন্দ্রিক যত কিছু, তার বিরুদ্ধে এক ধরনের ওয়ার ঘোষণা করতো। তো তখন হওয়ার পরে তখন আপনার ওই বেসিকলি ওই আপনি মানে আপনার মানে আগস্ট 5-এর আগের যে 10-15-20 দিনের সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমাদের ফিরতে হতো। এই মুহূর্তে তাদের কোনো আচ্ছা, লেজিটিমেসি নাই তাহলে দেখে কি তারা অনেক কাজ আওয়ামী করতে লীগের পারে। এত শক্তি, মানে এখন তো প্রশাসন আর আওয়ামী লীগের হাতে না, যেটা আগে ছিল, অভ্যুত্থানের আগে যেটা ছিল, সবকিছু প্রশাসন থেকে সবকিছু আওয়ামী লীগের মানে নিয়ন্ত্রণে ছিল, এখন তো ঠিক সেরকম না। তারপরেও আওয়ামী লীগের শুধুমাত্র আওয়ামী লীগের এত শক্তি যে ধরেন প্রশাসন, আদালত আছে, সরকার আছে, এই দলগুলো এখন আপনারা এত সক্রিয় আছেন, তারপরেও আওয়ামী লীগ এসে সবকিছু তাদের কন্ট্রোলে নিয়ে নিত। না, কন্ট্রোলে নিয়ে নেবে তো বলি নাই, কিন্তু তাহলে তো আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। মানে আপনি মানে আমি বলতেছি কন্ট্রোলে নিয়ে নেওয়া তো সেটার পরিণতি যদি যে সফল হয়। কিন্তু আমি বলতেছি যে সে লেজিটিমেট হওয়ার সাথে সাথে যে পলিটিক্সটা শুরু হবে সেটা আবার ওই যুদ্ধাবস্থার রাজনীতিতেই ফিরে যাবে। এখন আওয়ামী লীগের শক্তি তো আছে, কিন্তু আওয়ামী লীগের শক্তি আছে, যেমন ধরেন হিজবুত তাহরীরের অনেক শক্তি আছে। বা মানে কিন্তু সেই শক্তিটা মানে সেটাকে যাতে মানে এভাবে ফ্রেম না করি যে আসলে এইটা মানে পিপলস ম্যান্ডেট, বা সেই জায়গা থেকে তাদের অনেক শক্তি। তাদের শক্তিমত্তার একটা বড় জায়গা হচ্ছে দেশের অনেক মানুষ ওরিয়েন্টেড হয়ে গেছে। একটা সময় আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ মাঠে নামতেছে, এইটা বলার সাথে সাথে লাখ লাখ লোক রাস্তায় নেমে পড়তে প্রস্তুত ছিল। কিন্তু ওই মানে বারবার রাখাল বালকের গল্প শোনাইতে শোনাইতে, ঠিক আওয়ামী লীগের আমলে জামাত নিয়ে যাওয়া হয়েছিল, যে বারবার আপনার কি বলে বাঘের গল্প শোনাইতে শোনাইতে যে নেকড়ে পড়লো। ওই রাখাল বালকের নেকড়ে নেকড়ে আসতেছে নেকড়ে আসতেছে করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে যদি নেকড়ে আসে আদৌ মানুষজনের ওই এনার্জি আছে কিনা মানুষ আর জানে না। কারণ এতবার নেকড়ের কথা বলা হয়েছে যে নেকড়ে আসতেছে নেকড়ে আসতেছে, মানুষজন বারবার করে সেটাতে এনার্জি ইনভেস্ট করতে করতে। এবং যেহেতু আসলে সত্যি কথা বলতে কি যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের থেকে খুব বেটার কোনো কিছু করে নাই মানুষের জন্য। So মানুষের এই ইন্টারিম গভর্নমেন্টকে আওয়ামী লীগের এগেনস্টে ডিফেন্ড ইনসেন্টিভ টাইপের একটা সরকারের ভাইব নিয়ে ছিল সবাই একরকম। আমি তো বিরোধী পক্ষ, আমিও বাইরের দেশের ইন্টারভিউতে যাই সরকারকে ডিফেন্ড করে মানে সরকার হওয়ার আগে অভ্যুত্থানকে ডিফেন্ড করে আসছি। সো সেই যে অভ্যুত্থানের শক্তিটা ছিল সেই অভ্যুত্থানের শক্তিটা তো এখন নাই। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আসে বা আওয়ামী লীগ আসলে এটা তো লিগালিটির ইয়েতে ঠেকবে না, যদি হচ্ছে আসলে পলিটিক্যাল উইল তৈরি হয় সেই মাত্রায়, তখন তখন আওয়ামী লীগকে স্পেস সরকারের হোক বা তখন যারা সরকার হোক তাদের দিতেই হবে। কিন্তু আমি বলতেছি যদি আপনি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বলেন, আমি জানি না আপনি আমাকে প্রেসিডেন্স দেখাইতে পারেন যে কোথায় অভ্যুত্থানের ঠিক পরবর্তী নির্বাচনে অভ্যুত্থানে যারা রক্তাক্তভাবে পতিত হইলো তাদেরকে ঠিক এক্সাক্ট তার 1.5 বছরের পরের ইলেকশনে জায়গা দেওয়া হয়েছে। প্রেসিডেন্স থাকতে পারে, আমি রেটোরিক্যাল প্রশ্ন করি নাই, মানে আমার আচ্ছা, জানা নেই এরকম কোনো জি ইয়ে। জি, ঠিক আছে, আমি আপনার অবস্থানটা স্পষ্ট হলাম। এবার একটু আসি, আপনি যে নতুন বন্দোবস্তের কথা, আমরা দেখলাম মাহফুজ আলম, যিনি এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত, তিনিও সম্প্রতি বেশ ব্যর্থতার বিষয়টা স্বীকার করছেন যে নতুন বন্দোবস্ত করা যায় না, হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা অনেক বলা হয়েছে, কিন্তু আসলে কাজ করা হয় না, মানুষের আস্থাহীনতা, মানুষের হতাশা তিনি দেখতে পাচ্ছেন। আহ, তিনিও বলছেন যে নতুন কিছু করার চেষ্টা করার ব্যাপারে। তো আপনারাও এখন নতুন কিছু করার চেষ্টার ব্যাপারে আছেন, তার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? তাকে অ্যাপ্রোচ করেছেন বা তিনি অ্যাপ্রোচ না, করেছেন? তাকে আমরা হচ্ছে আমাদের যে নতুন প্ল্যাটফর্ম সেই নতুন প্ল্যাটফর্মের কার্ড দিতে গেছিলাম, তখন কিছু আলাপ আলোচনা আমার সাথে হয়েছে। বা তিনি নিজেও আসলে অনেক কিছু মানে অনেক দ্রুত, উনি তো আমার সমবয়সী, উনি নিজেও মানে একদম সরকারের ভিতরে থেকে অনেক কিছু করে
অনেক রকম রিয়েলাইজেশন বা সেলফ রিফ্লেকশন করতেছেন। তো উনি ওই সেলফ রিফ্লেকশন প্রসেসের মধ্যে আছেন, যে কি কি ঠিক করলাম, কি কি ভুল করলাম, কি করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। সো সেই সেলফ রিফ্লেকশনের জায়গা থেকে উনি হয়তো উনার মতো করে সামনের দিনে উনার যেই উনার যেই নিজস্ব কানেকশনস বা নেটওয়ার্ক বা যেসব মানুষজন উনার ইনফ্লুয়েন্স আছে, উনি তো একজন নেতাও হয়েছেন গত 1 বছরে, যে প্রচুর মানুষজন উনার কথা শোনেন বা উনার অনুযায়ী কাজ করতে চান। তো তাদেরকে নিয়ে নিশ্চয়ই তিনি সামনের দিনে কোনো কিছু করবেন। তিনি কোনো কিছু করলে তার জন্য অবশ্যই শুভ কামনা। কিন্তু মানে উনি উনার জায়গা থেকে এগুলি করছেন আর কি। আমাদের সাথে এটার কোনো অ্যাজ সাচ কোনো কানেকশন নাই বা কোনো ধরনের স্পষ্ট। আন্ডারস্ট্যান্ডিং যে আছে এমনও না বিষয়। জি, স্পষ্ট। এই যে নতুন বন্দোবস্তের কথা অভ্যুত্থানের পরপর আমরা, সামনের দিকে। হ্যাঁ, মেঘমালার একটু কানেকশনের সমস্যা হচ্ছে, হ্যাঁ, ফলে আপনার মানে ছবিটাও ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনার ছবিও ফ্রিজ দেখাচ্ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন, আচ্ছা আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, এখন আবার আপনাকে পাচ্ছি যে যেটি নতুন বন্দোবস্ত, যেটি অভ্যুত্থানের পরপর খুবই পপুলার। আপনারও একটা ইন্টারভিউয়ের মধ্যে আমি শুনছিলাম মেঘমালা, যে আপনি বলছেন যে আহ, নতুন বন্দোবস্ত খুবই পপুলার কিন্তু পুরনো বন্দোবস্তটা কনভেনিয়েন্ট, ফলে মোটামুটি বুঝলাম যেটি যে কনভেনিয়েন্ট পথেই সবাই বেছে নিচ্ছে। আহ, আপনারা বলছেন সেই নতুন বন্দোবস্তের সেই ধারণাটা ফেল করেছে, যেটা মানে মাহফুজ আলমও বলছিলেন বলে আমি জিজ্ঞাসা করছিলাম। তো এখন আপনি বলছেন যে সত্যিকারের নতুন বন্দোবস্তের দিকে হাঁটতে হবে বা যেতে হবে, সেটি আপনি বলছিলেন। এই যে ধরেন আগে শুনলাম নতুন বন্দোবস্ত, এখন শুনছি সত্যিকারের নতুন বন্দোবস্ত, এরপরে যদি কেউ আরো এসে বলতে চায় সে কি বলবে তখন? মানে নতুন বন্দোবস্ত মানে ধরেন কি কসম নতুন বন্দোবস্ত বা একদম দিব্যি নতুন বন্দোবস্ত, এরকম কিছু বলবে? না, এখানে মুশকিলটা হচ্ছে কি, আমরা কিন্তু নতুন বন্দোবস্ত শব্দটাই বলুন বা বাংলাদেশ পন্থাই বলুন, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করছি না আমাদের প্ল্যাটফর্ম থেকে। এটা হচ্ছে যে বারবার মিডিয়া এই লেক্সিকনে এত অভ্যস্ত হয়ে গেছে যে মিডিয়া বারবার করে এই ফ্রেমে আমাদেরকে প্রশ্নটা করে। আপনি যদি এই ইন্টারভিউতে নতুন বন্দোবস্ত শব্দটা ইন্ট্রোডিউস না করতেন, আমার আলোচনায় একবারও নতুন বন্দোবস্ত শব্দটা আসতো না। কারণ এই কথাটা হচ্ছে ধরেন এটা নতুন বন্দোবস্ত বলার কিছু নাই আর কি। একটা বন্দোবস্ত নতুন হলে বা কেউ নতুন কিছু অফার করলে এটা মানুষ নিজে থেকেই বুঝে যে আচ্ছা এটা নতুন। এই কথাটা আগে কেউ বলে না, এই কথাটা নতুন ভাবে কেউ বলতেছে, বা এটা আসলে রাষ্ট্র এতদিন যেভাবে চলছে তার থেকে আলাদা কিছু। কিন্তু আসলে নতুন বন্দোবস্ত কথাটা একটু ফাঁকা শব্দ। কারণ ধরেন আমি যদি বাংলাদেশের ব্যবস্থা থেকে আপনার কিউবার ব্যবস্থার দিকে যাই, সেটাও একটা নতুন বন্দোবস্ত। আবার আমি যদি বাংলাদেশের ব্যবস্থা থেকে আপনার সাউথ কোরিয়ার ব্যবস্থার দিকে যাই, সেটাও একটা নতুন বন্দোবস্ত। আবার যদি আফগানিস্তানের ব্যবস্থার দিকে যাই, সেটাও একটা নতুন বন্দোবস্ত। তো এখন ধরেন যিনি আফগানিস্তানের চালাতে চাওয়ার আকাঙ্ক্ষাটাকে নতুন বন্দোবস্ত হিসেবে ফ্রেম করতেছেন। এর ফলে এই শব্দটা নিয়ে এক ধরনের একটা প্রচন্ড ধোঁয়াশা, একটা অস্পষ্টতা, এক ধরনের একটা ভীতি জনমনে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে নতুন বন্দোবস্ত নিয়ে আলাদা করে কথা বলার তো কোনো কিছু নাই। যে বাংলাদেশের যেই আইন কাঠামো, এখানকার যেই রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো একটা কলোনিয়াল কাঠামোর দ্বারা প্রভাবিত, এবং সেই কলোনিয়াল কাঠামো থেকে আমরা কখনোই সেভাবে বের হতে পারিনি। আমাদের যে রাজনৈতিক অভিমুখ, সেটা সেই কলোনিয়াল কাঠামোগুলোকে ভাঙার দিকে এবং একটা সাম্যমূলক সমাজ তৈরির দিকে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আচ্ছা, রিফ্লেক্ট করবে। এবং সেটা ধরেন সেটা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য তৈরি হওয়া একটা বাংলাদেশ না। সেটা ইমান আকিদাগত জায়গা থেকে যারাই সংখ্যালঘু আছেন, সংখ্যালঘু বলতে আমি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বোঝাচ্ছি না। ধরেন বাংলাদেশে একটা ম্যাসিভ পরিমাণ তরিকতপন্থী জনগণ আছেন, তারাও কিন্তু শেষ বিচারে সংখ্যালঘু। বা জাতিগত যারা সংখ্যালঘু, আপনার আদিবাসী, বা যারা হয়তো সংখ্যায় সমান কিন্তু ক্ষমতার প্রশ্নে প্রান্তিক, যেমন নারী, এরকম সকল প্রান্তিকতার যে মানুষ, তাদেরকে আসলে কোনোভাবে একটা কমন রাজনৈতিক লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। তা না হলে আসলে আমরা ঘুরে ফিরে এই বিভিন্ন রকম সামাজিক বর্গগত যে লড়াই, সে এই লড়াইয়ের যে ভিত্তি আপনি ঘুরপাক বলছিলেন খাবো। যেটি একটা ফাঁকা টার্ন, নতুন বন্দোবস্তটা, বা এটা অনেক কিছুই আর কি নতুন বন্দোবস্ত হতে পারে। তো শুরু থেকেই ধরেন নতুন বন্দোবস্তের কথা যখন বলা হয়েছে, তখন কি আসলে সেটি শুধু আওয়ামী লীগের বন্দোবস্ত বাতিল করে নতুন কিছু, মানে এই বন্দোবস্ত আসছে সেরকম কিছু প্ল্যান ছিল? মানে এটাও একটু বুঝতে ইচ্ছে করে যে নতুন বন্দোবস্ত যখন কথাটা শুনেছি আমরা বারবার, তখন আসলে কি এনসিপির বা এনসিপি নেতা যারা আছেন সেই সময় থেকে যারা আছেন, বা অভ্যুত্থান নেতারা, তাদের কাছে একরকম বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, বা ডক্টর ইউনুসের কাছে একরকম বন্দোবস্ত, জামাত ইসলামের কাছে একরকম নতুন বন্দোবস্ত, মানে সবার কাছে কি আলাদা আলাদা সংজ্ঞা ছিল, নাকি একটা কোনো টার্ম ছিল যে এটা আসলে নতুন বন্দোবস্ত হবে? কোনো সিস্টেম বা কোনো ফ্রেমওয়ার্ক না, কিছু? এটা আসলে আসলে একটা এমটি সিগনিফায়ারই ছিল সব সময়। এই কথাটা দিয়ে আসলে কোন রকম হয়তো যখন টানটা প্রথম তৈরি হয়েছিল, সেটা জন আকাঙ্ক্ষাকে প্রতিফলন করার জন্য একটা শব্দ হিসেবেই জিনিসটা এসেছিল। যখন আমরা দেখতাম যে অভ্যুত্থানের আগে নানান জায়গায় দেয়াল টেয়ালে লেখা নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির চাই না, পুরানো কোনো কিছু চাই না, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তো আসলে স্পেশালি তরুণদের মনে ভয়াবহভাবেই ছিল।
যে আমাদের যে কনভেনশনাল পলিটিক্স আমরা এতদিন দেখছি এটা আমরা চাই না, আমরা এর বাইরে কিছু একটা চাই। তো সেইটার রিফ্লেকশন হিসেবেই হয়তো শুরুতে এইটা আসছিল। কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আসলে কি বোঝানো হবে বা কি হলে আমাদের আসলে সবার কাঙ্ক্ষিত একটা নতুন বন্দোবস্ত হবে, সেইটা কিন্তু আসলে কেউই খুব একটা ভালো আর্টিকুলেট করতে পারেন নাই, 5টার পরেও পারেন নাই। আমি যদি একদম পিওরলি তাত্ত্বিক অর্থেও বলি, কি কি ঘটলে সেটা হবে তার কোনো ইয়ে ছিল না। এখন মাহফুজ আলম হয়তো মাহফুজ আলমের মতো করে প্রথম কিছুদিন চেষ্টা করেছেন করতে, কিন্তু সরকারের লোক হয়ে গেছেন। তো সরকারের লোক হয়ে গেলে তো আসলে আমি যখন দেখবো যে আপনি মুখে বলতেছেন, যেমন আমি ওনাকে একাধিক ফেসবুক স্ট্যাটাসে গালাগালি করছি যে হচ্ছে, মানে গালাগালি না, ঠিক সমালোচনা করছি যে উনি মানে একদিকে বলতেছেন যে এখানে একটা আমরা একটা সিভিলাইজেশন, দুইটা সিভিলাইজেশনের মাঝখানের একটা সিভিলাইজেশন, আমরা একটা সিভিলাইজেশনাল মেল্টিং পট ইত্যাদি ইত্যাদি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে একই সময় মাজার ভাঙতেছে। তো তখন তো মানে থিওরিটিশিয়ান হিসেবে তো আসলে সরকারি লোক থাকাটা খুব ডিফিকাল্ট। সো ওটা থিওরিটিক্যাল কাজকর্ম খুব বেশি হয় না, আর প্র্যাকটিক্যালি নতুন বন্দোবস্ত বলে যত ধরনের খারাপ কাজ আছে সবকিছু করা হয়েছে জি, টেকনোলজি করার স্পষ্ট জন্য। মানে নতুন বন্দোবস্ত ফাঁকা বলে এই বিষয়টা আপনি স্পষ্ট করলেন। আপনি বলছেন হ্যাঁ, তরুণদের মনে নতুন কিছুর প্রত্যাশা ছিল, মানে পুরনো যেগুলো দল ছিল সেগুলোর বাইরে কিছু। আসলে তরুণদের মনে এখন কি অবস্থা? কারণ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনগুলো যদি তরুণদের মন বোঝার একটা জায়গা হয়ে থাকে, সেখানে আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে শিবিরের একদম ভূমিধস জয় জয়কার দেখা যাচ্ছে। এই অবস্থার কারণ কি? মানে একটা বড় তরুণদের মন জায়গা কি এখন হচ্ছে এই যে, পন্থী? জি। না আপনি যদি ভোটের মানে ভোটের ডেমোগ্রাফিকের ভাগগুলি দেখেন, মানে ডেমোগ্রাফিক বলছি, ভোটের মানে কালেকটিভ ডিভিশনগুলি দেখেন, যে যদি আমি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, যে 30,000 শিক্ষার্থী, 32,000 শিক্ষার্থী ওনাদের হিসাব মতে, সেটা সেটা নিয়ে আমরা তো সবসময় কন্টেস্ট করছি যে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে, বাট 32,000 শিক্ষার্থী ভোট দিচ্ছেন ওনাদের হিসাবে, তার হিসাবে গড়ে 9-10 হাজার শিক্ষার্থী শিবিরকে ভোট দিচ্ছেন। সো তার মানে আসলে শিবিরের সর্বোচ্চ ভালো সময়ও কিন্তু আসলে এটা এমন না যে এটা মেজরিটি ওপিনিয়নকে রিফ্লেক্ট করে, কিন্তু অ্যান্টি শিবির যে ভোট, সেই ভোটটা অনেকগুলো নানান রকম পক্ষে বিভাজিত দেখে ভূমিধ্বস ভাব বিজয়টাকে ভূমিধ্বস হিসেবে দেখা যাচ্ছে। আপনি যদি দেখেন ন্যাশনাল ইলেকশনে কিন্তু 30% ভোট পাইলে শিবির দেখা যাবে মোট আসনের কি বলবো 20-25%ও পাবে না হয়তো শেষ বিচারে, যদি তার এরকম এরকম 30% অফ দ্য কনস্টিটুয়েন্সি তাকে ভোট দেয়। কিন্তু ছাত্র সংসদের ডাইনামিকটা আলাদা। সো আমি বলতে পারি যে এটার একটা প্লুরালিটি জামাতের, প্লুরালিটি শিবির পেয়েছে, কিন্তু সেই পাওয়াটা কি কি ইন্ডিকেট করে, একটা ইন্ডিকেট করে হচ্ছে যে অ্যাপলিটিক্যাল সময়ে বিভিন্ন রকম অ্যাপলিটিক্যাল নেটওয়ার্কের মধ্যে পলিটিক্যাল ইনফিল্ট্রেশন খুবই কার্যকর একটা পদ্ধতি। এখন সেটা আপনার রক্তের গ্রুপ মানে রক্তদানের গ্রুপগুলা হোক, সেটা সাংবাদিক সমিতি হোক, সেটা বিতর্ক সংগঠন হোক, সেগুলিতে শক্ত ধরনের ইনফিল্ট্রেশন থাকলে সেটাই ছাত্র সংসদ নির্বাচনগুলিতে মানুষকে বুঝতে সাহায্য করে। কিন্তু একই সঙ্গে এটাও একটু মাথায় রাখা দরকার, শিবির কোন ধরনের ম্যানিফেস্টো বা কোন ধরনের ম্যান্ডেটের উপর আসছে। জামাত অর্থোডক্স ভাবে সারা দেশে যেই ক্যাম্পেইন করতেছে, ইসলাম কেন্দ্রিক ক্যাম্পেইন, যে আমাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, শিবির কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে নাই ছাত্র সংসদ নির্বাচন। তাকেও কিন্তু ঘুরে ফিরে একটা অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পেইনের আলাপই করতে হয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটির কথাই বলতে হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তত পক্ষে আপনি মুখে যদি এতটুকু না বলতেন, তাহলে এই ব্যাপারটাকে ওভারলুক করা শিক্ষার্থীর জন্য ডিফিকাল্ট হতো। সো আমার রিডিং এটাও, যে আসলে দিন শেষে বাংলাদেশের তরুণ সমাজের যে চাওয়া পাওয়াটা, সেটা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের চাওয়া, যে যেখানে বিভিন্ন রকম যে ডাইভার্সিটি গুলা, সেই ডাইভার্সিটি গুলা কোনো একটা ফর্মে কোনো একটা ভাবে সবগুলাকে রেখেই একটা ফাংশনিং সোসাইটি বা একটা ফাংশনিং পলিটি তৈরি করা। সেই কাজে যে যাকে তার সব থেকে বেশি যোগ্য মনে হয়েছে, সে তার মতো করে সেই ভোটিং গুলা করছে। সেখানে হইতে পারে যে শিবির ওই সময়, মানে আমার এটা নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা পুরোটা সময় শিবিরকে গালিগালাজ করছি, শিবিরকে সমালোচনা করছি, শিবির এই খারাপ ওই খারাপ। শিবির ওই সময় আমাদের বিষয়ে কোনো কথাই বলে নাই। তারা ঘুরে ফিরে তারা কি করতে চায় বা তারা আসলে কেন ভালো হবে বারবার করে সেই মেসেজ দিয়ে গেছে। এটা একটা শেখার জায়গা হতে পারে বা এটা একটা বোঝার জায়গা হতে পারে, যে আমরা আসলে যে ধরনের কনফ্রন্টেশনাল পলিটিক্স আমাদের এখানে ট্রেডিশনাল পলিটিক্সের অংশ, হয়তো সেই কনফ্রন্টেশনাল পলিটিক্স ছেলে মেয়েদের অত পছন্দ না, তার হয়তো মানে তারা কি আসলে চাচ্ছে। কৌশলগতভাবে শিবির এগিয়ে, শিবির উত্তম? কৌশলগতভাবে উত্তম অথবা কথা আমি বলবো না, আমি বলতেছি তারা জিতছে, তো কি কি কারণে তাদের জেতার ক্ষেত্রে মানে তারা তারা কি কি মানে হোয়াট দে ডিড ওয়েল, যেই জিনিসপত্রগুলো তাদের সাফল্যের ক্ষেত্রে ভূমিকা পালন করছে, আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। আবার আপনি যদি উল্টাটা জিজ্ঞেস করেন, তাহলে উল্টাটা তো আমি সব জায়গায় বলতেই থাকি, মানে সেটা দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট। মানে আপনি ভালোটা জিজ্ঞেস করতেছেন দেখে আমি ভালোটা বলতেছি আর কি, যে কি দেখলো, মানে আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি তাহলে হচ্ছে যে মানে শিবিরের মধ্যে শিক্ষার্থীরা কি দেখলো, বা অনেকটা সেরকম, বা এই শিবিরের জেতার মধ্য দিয়ে আসলে তরুণরা কেমন সেই বিষয়ে কি বোঝা যায়।
তো আমি বলতেছি যে ধরেন আপনার রাইট উইং তো আরো অনেক প্যানেল ছিল, শিবিরের থেকে রাইট উইং প্যানেলও ছিল। তো তারা তো জিতলো না, তারা শুধু জিতলো না তাই না, তারা কোনো ভোটও পাইলো না। ঘটনাটা হচ্ছে যে এখানে আপনার এক ধরনের একটা পলিটিক্যাল ভ্যাকিউম ছিল, ছাত্র দল সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন আগে থেকে ছিল, বামপন্থীদের জিতায়ও কোনো লাভ নাই বা বামপন্থীদের ভোট দিলেও জিতবে না এরকম একটা পারসেপশন ছিল। সবটা মিলায়ে এখানে মানুষজনের কাছে একটা অটোমেটিক চয়েস হিসেবে শিবির আসছে। তবে আমার ধারণা আপনি যদি যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হয়ে গেছে, ধরেন আপনি যদি কালকের আর একটা ডাকসু করেন, আপনি কালকে ডাকসু করলেই দেখবেন যে শিবিরের বেশ কিছু ভোট কমে গেছে, একটা সিগনিফিকেন্ট পোর্শন কমে গেছে। কিন্তু কারণ ডাকসু না এই, করলাম কালকে, তারপরে রাকসু, চাকসু, এদিকে জাকসু, জোকসু, এবার শাকসুও হতে যাচ্ছিল, সেটাও মানে বন্ধ হয়ে গেল না আপনি যদি পরবর্তীগুলোতে তো খুবই একই রকম। অবজেক্টিভলি দেখেন তাহলে কিন্তু দেখবেন যোগসুতে অলরেডি আপনার যে মার্জিনস গুলো সেগুলো অনেক ক্লোজ হয়ে আসছে। মানে আপনি যোগসুর ইলেকশনে আপনি যদি সবগুলা অনেক পোস্টে তারা জিতছে, এটা তো আপনি বলতে পারেন, কিন্তু আপনি যদি মার্জিন দেখেন, মার্জিনের জায়গা থেকে কিন্তু আপনার এটা ভূমিধস বলতে পারবেন না। সো এক ধরনের, কি বলবো, জিনিসটা এক ধরনের লেভেল আউট করে যাওয়ার ট্রেন্ড কিন্তু বিদ্যমান, কিন্তু এটা অনেক স্লো। সো এটা আসলে রিয়েল টাইমে বোঝাটা খুব ডিফিকাল্ট। তবে আমার কাছে মনে হয় যে আসলে এটা কোনো মানে এইটা এমন ইন্ডিকেট করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলা সবগুলা একটা মহা দক্ষিণপন্থী শিফট হচ্ছে, বরং এখানে আসলে অদক্ষিণপন্থী যে শক্তিগুলা, আমাদের যে সীমাবদ্ধতাগুলা, সেই সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করে কিভাবে আসলে জনগণের কাছে ওইভাবে যাওয়া যায়, যেখানে যে আমার শেষ ভোটটা পর্যন্ত চাওয়া যায়। আমি তো 40,000 শিক্ষার্থীর কাছে পৌঁছানোর ইনফ্রাস্ট্রাকচারই নাই আমার, আমি যার সাথে ফাইট করতেছি আমার 40,000 শিক্ষার্থীর কাছে পৌঁছানোর ইনফ্রাস্ট্রাকচারই আমার তৈরি করতে হয়েছে ইলেকশন ধরে। আর ওর এই ইনফ্রাস্ট্রাকচার নিষিদ্ধ থাকা অবস্থায় আগে থেকে তৈরি। সো এটা অটোমেটিক্যালি একটা অ্যাডভান্টেজ। এটা যত বেশি না আইডিওলজিক্যাল ডিফিট, তার থেকে অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডিফিট। নিষিদ্ধ থাকা আমি যদি অবস্থায় সেই আগে থেকে তৈরি ইনফ্রাস্ট্রাকচার কি বিল্ড করে? করতে পারি। মানে হুম। নিষিদ্ধ থাকা অবস্থায় আগে থেকে তৈরি কি করে শিবিরের? সেটা তো তাদের গুপ্ত রাজনীতির ফজিলত, তারা তো পুরোটা সময় আওয়ামী লীগের যে কাঠামো, ছাত্রলীগের যে কাঠামো, সেই কাঠামোর ভিতরেই ছিল। তাদের লোকজন ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে, এই ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট, সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট, এই প্রত্যেকটা জিনিস ছাত্রলীগ থেকে ভেট করে হইতো। ছাত্রলীগের অ্যাপ্রুভাল ছাড়া কেউ ঢাকা ডিওডিএস এর প্রেসিডেন্ট হইতো না ওই সময়, কেউ আপনার ইয়ের প্রেসিডেন্ট হইতো না, আপনার সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট হইতো না। তো যখন আমি দেখতে পাচ্ছি যে এই সংগঠনগুলির ভিতর থেকে শিবির বেরোচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে গোটা স্ট্রাকচারটার মধ্যে তাদের একটা ইনফিল্ট্রেশন ছিল, এবং ইনফিল্ট্রেশনটা সাজানোই ছিল এমন ভাবে যে ইফ এন্ড ওয়েন এই গভর্নমেন্টটা পড়ে, তখন যাতে করে আমার সেই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি থাকে যে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাতারাতি টেক ওভার করতে পারবো। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে, এবং সেখানে আসলে আমাদের সবার এক ধরনের কালেকটিভ ফেলিয়ার ঘটছে, সেটা আসলে অস্বীকার করা ছাত্রলীগের খুব কি বড়। বেশিরভাগই শিবির ছিল? মানে আসলে ছাত্রলীগের ভোটাররা গেল কোথায়? তখন আমরা শুনেছিলাম যে ছাত্রলীগ নাকি শিবিরকে ভোট দিয়েছে। ফলে প্রশ্নই আসতেই চায়, যে মানে জেগেই ওঠে যে বেশিরভাগ ছাত্রলীগে কি শিবিরই ছিল? তুমি তো, আমি আমি স্ট্যাটিস্টিক্যালি বলা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমার কাছে মনে হয় বেশিরভাগ ছাত্রলীগ কিছুই ছিল না। বেশিরভাগ ছাত্রলীগ বা বেশিরভাগ মানে এই বেশিরভাগরা হয় হচ্ছে তারা যারা হচ্ছে ক্ষমতার সাথে থাকতে চায়। সো যেখানে হয়েছে যে তখন ছাত্রলীগের সাথে থাকলে ক্ষমতার সাথে থাকা যায়, তো এখন শিবিরের সাথে থাকলে ক্ষমতায় থাকা যায়। কালকে যদি ছাত্র দলের সাথে থাকলে ক্ষমতায় থাকা যায়, তাহলে এরা পুরা সার্কেলটা কমপ্লিট করে ফেলবে। ধরেন দল লীগ হয়ে শিবির হয়ে দল পর্যন্ত হওয়াটা কমপ্লিট করে ফেলবে। আজকে যারা শিবিরের হয়ে অনেক কথাবার্তা বলতেছে, কালকে নির্বাচনের ফলাফল চেঞ্জ হওয়ার পর তাদের একটা বড় অংশ যে আবার ছাত্র দল হয়ে যাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা এটা তো হচ্ছে সেই ধরেন গ্রুপটা। সবগুলো পরিসংখ্যান তো বলছে, যদি সেদিকে মানুষ বিশ্বাস করে, নাকি মানুষ আসলে বিশ্বাস করছে না সেটাও প্রশ্ন রাখি, যে যেটা পরিসংখ্যান বলছে যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, মানে সরকার গঠন করবে, সেক্ষেত্রে তো তাহলে কেন ছাত্রদল শক্তিশালী হচ্ছে না? মানে আগে থেকেই যখন জানা বিষয়টা, তাহলে ছাত্রদল কেন শক্তিশালী না? মনে হয় না বিষয়টা এত এত ফরগন কনক্লুশন। মানে আমার ব্যক্তিগত হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে ইলেকশনের রেজাল্ট এখন যারা এত মানে ক্লিয়ারলি বলতেছেন, তারা কি দেখে বলতেছেন তারা জানেন। মানে এই পোলিং এর উপর আমি খুব বেশি ভরসা করি না। মানে আমি নিজেও দেখছি, ডাকসু সময়কার পোলও দেখছি, মানে পোল ইজ নট আ ভেরি গুড রিফ্লেকশন অফ রিয়ালিটি, স্পেশালি বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে পোলগুলা করার ক্ষেত্রেই পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে। কিন্তু যদি আমি বলতেছি যে ইফ অ্যান্ড ওয়েন এখানে একটা ক্ষমতার রদবদল ঘটে, ক্ষমতার রদবদলটা নিশ্চিত হওয়ার সাথে সাথে আপনি দেখবেন প্রচুর মানুষজন আবার জায়গা শিফট করে আবার ক্ষমতার সাথে চলে গেছে। আর গুপ্ততার যে বিষয়টা, এটা তো খুব ক্লিয়ার। মানে এটা হচ্ছে যে ধরেন আপনার এমন লোকজনও ছিল যারা আপনার গেস্ট রুমে আপনার হচ্ছে শিক্ষার্থীদেরকে র্যাগ দিত শিবির বলে। মানে যারা শিবির বলে র্যাগ দেওয়ার জন্য প্রসিদ্ধ ছিল, পরবর্তীতে দেখা গেল তারা নিজেরা ছাত্র শিবির। হুম। এবং তারা এখন এই যে কয়েকদিন আগে ডাকসুর একজন সদস্য, তার কিছু ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে মানুষজন তার অতীত আবার ডিগ করা শুরু করছে। হুম। করতে গিয়ে এগুলা বের হয়ে আসছে যে সে ওই 100 গেস্ট রুমের একজন খুব মানে কি বলবো ত্রাস সঞ্চারকারী একজন নেতা ছিলেন। তো এই যে গোটা কাঠামোটা, এটা ঘটনাচক্রে হয়নি। এমন না যে একজন দুইজন লোক হঠাৎ করে চিন্তা করছে যাচ্ছে আমি ছাত্র শিবির করি, তাহলে আমি ছাত্রলীগে ঢুকে যাই, আমি ছাত্রলীগে ঢুকে গেলে নিজেকে বাঁচতে পারবো। এই পুরো জিনিসটা একটা কাঠামোগত ভাবে হয়েছে।
এবং সেই জন্যই আসলে ছাত্রলীগের ওই সময়কার যে নির্যাতন অত্যাচার সেগুলোর পিছনে অর্গানাইজেশনাল বা স্ট্রাকচারাল দায় শিবির কেন নিবে না, সেই প্রশ্নটাও খুবই যৌক্তিক একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু একটা রেজাল্ট হচ্ছে যে আসলে কৌশলগুলো রাজনৈতিকভাবে অনুচিত কৌশল হলেও এই কৌশলগুলোকে আপনি আইনিভাবে ঠেকানোর কোনো উপায় নেই, যার ফলে সেটার মানে লাভ যে তারা তুলবে এইটাও আসলে একরকম মেনে নিয়েই আমাদের আগাইতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা সামনের দিনে কিভাবে এই জিনিসটার মোড় ঘুরাইতে পারি শুধুমাত্র তার বামপন্থীরা না। মানে কি এরকম মানে আসলে, মানে ছাত্রলীগের তো আমাদের চোখে শুধু, মানে যখন ইভেন ক্ষমতায়ও ছিল আওয়ামী লীগ তখনও ছাত্রলীগের আলোচনায় আসতোই, মানে হচ্ছে ছাত্রলীগের কোনো অপকর্ম নিয়ে আমরা আলোচনা করতাম, কৃতকর্মের ব্যাপারে সবসময় অপকর্ম নিয়েই আলোচনায় আসতো। মানে ছাত্রলীগের এই অপকর্মের দায় কি একটা বড় অংশ ছাত্র শিবিরেরও পড়ে? মানে কত মাত্রায় পরে সেটা তো আসলে ডিবেটেবল, কিন্তু একটা অংশ তো পরেই, কারণ তারা অর্গানাইজেশনালি নিজেদেরকে সব থেকে বড় অ্যান্টি শিবির প্রমাণ করার জন্য শিবির বিরোধী বিভিন্ন রেটরিক উৎপাদন করা এবং শিবিরকে ডিহিউম্যানাইজ করার কাজটা তাদের লোকরা সবচেয়ে বেশি করছে সেই সময়, যাতে করে যদি ওই যে বলে না যে অতিভক্তি চোরের লক্ষণ, তো যারা সব থেকে বেশি হাসিনা হাসিনা সব থেকে বেশি মুজিব মুজিব করতো তাদের একটা অংশ করতো এই জন্য যাতে তাদেরকে কখনো শিবির বলে না ধরা হয়। আপনি যদি সারাক্ষণ শিবির বিরোধিতা মুখে মুখে করতে থাকেন, তাহলে যখন আমি শিবির খুঁজতে যাব তখন আপনার নামটা তো আমার মনে আসবে না, আপনার মনে হবে যে আচ্ছা ও তো শিবিরের বিরোধিতাই করে, তাহলে ও তো আর শিবির হবে না। তো এইরকম করতে করতে আসলে এই ধরনের জিনিসপত্রগুলো তো আসলে তাদের তো দায় থাকে, দায়ের মাত্রা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে কতটুকু দায়, কিন্তু এক ধরনের সাংগঠনিক বা কাঠামোগত দায় তাদেরও আছে। জি। অনেক সময় এটাও আলোচনায় আসে যে আবরার হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের মধ্যেও শিবিরের একটা ইন্ধন ছিল বা সম্পৃক্ততা ছিল, এবং পরবর্তীতে আইনি ব্যাটলেও দেখা গেছে যে মানে জামাতপন্থী আইনজীবী, জামাতের আইনজীবী, এখন তো তিনি ইয়ে করছেন, নির্বাচনী করছেন, শিশির মনির, তিনিও তাদের আইনজীবী ছিলেন। এইটার সাথে কি আপনি কোনো রকম এই 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 ন্যারেটিভের কোনো সত্যতা বা আপনার কোনো মূল্যায়ন আছে? না, আসলে এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে আমি এরকম কোনো মন্তব্য করতে চাই না, কারণ আসলে যদি 5ই আগস্টের পরে যারা আসছে তাদের অনেকের বিএনপি জামাতের পরিবার থেকে, মানে যারা খুনি তাদের মধ্যে অনেকে বিএনপি জামাতের ব্যাকগ্রাউন্ডের ছিলেন, সেটা সত্যি। কিন্তু আমরা আসলে এভাবে করে খুব যে অনেক শিবিরের লোকজনকে সেই জায়গায় দেখতে পাইছি এমন না। এবং আসলে যেহেতু এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু, এটা আসলে তার ভাইও একাধিকবার বলতে চাইছে যে না এটা নিয়ে আসলে তার মানে সে নিজেও এটা মনে করে না বা এটা নিয়ে অনেক কথা হয়েছে। আর শিশির মনিরের পার্টিসিপেশনটা আমি দেখি যে আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে হিটলার যদি নুরেমবার্গের সময় যখন শিশির মনি থাকতো তাহলে হিটলারের উকিলও শিশির মনির হতেন। মানে উনি যে শেখ হাসিনার উকিলটা শেষমেশ হন নাই, এটাই তাজ্জব বিষয় আর কি। মানে বাংলাদেশের যত ধরনের কন্ট্রোভার্সিয়াল মামলা সেগুলো লড়ার মধ্য দিয়ে এক ধরনের একটা পিআর তৈরি করার চেষ্টা তো তার আছেই। সো আমি ওইটাকে শিশির মনিরের অংশগ্রহণটাকে আইডিওলজিক্যাল হিসেবে দেখি না, ওটা আমি পিওরলি আপনার এক ধরনের একটা ফুটেজ করি বা এক ধরনের একটা পাওয়ারের পক্ষে থাকার যেই কাজ সেটার অংশ হিসেবেই দেখি। জি। সো এই পার্টিকুলার ঘটনা নিয়ে আমি এরকম কোনো জি, মন্তব্য করবো মেঘমালার না, একটু এরকম যদি ছোট ছোট, থেকেও থাকে আমি জানি না। আচ্ছা একটু ছোট ছোট করে শুনি, কারণ অনেকগুলো প্রসঙ্গ আর একটু কথা বলবো বলে ভাবছিলাম। সেটি হচ্ছে যে সম্প্রতি মানে গণভোটের যে প্রচারণা চলছে, সরকার তো একদম সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে। আপনি এটাকে কেমন ভাবে দেখছেন? আপনারা কোন পক্ষে, মানে আপনাদের প্ল্যাটফর্মটা গণভোটে কোন পক্ষে? আমরা এখন পর্যন্ত এখানে আলোচনা করি নাই, তবে আমরা যে বিষয়টা আমি একদম ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে আপনি আমার মানে এনপি এর অবস্থান থেকে বলেন বা আমার ছাত্র ইউনিয়নের অবস্থান থেকে বলেন, সব জায়গা থেকে যে কথাটুকু বলা যায় বা যে কথাটুকু আমরা আসলে বাংলাদেশের বিবেকবান মানুষ সবাই বুঝতেছি সেটা হচ্ছে এটা কোনো গণভোট হচ্ছে না। গণভোট আপনি হ্যার পক্ষে থাকবেন না নার পক্ষে থাকবেন সেটা একটা সেকেন্ডারি কোয়েশ্চেন, প্রাইমারি কোয়েশ্চেন হচ্ছে যে এটা কোনো গণভোটের প্রসেস হচ্ছে কিনা। এটা কোনো গণভোটের প্রসেস হচ্ছে না। আপনি জানেন যে যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র যদি গণভোট হয় সেখানে সরকারের থাকার কথা নিউট্রাল আরবিট্রেটর, সেখানে একটা হ্যাঁ ক্যাম্পেইনের পক্ষে একটা টাকা সরকারেরই ডোনেট করার কথা, না ক্যাম্পেইনের পক্ষেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা সরকারেরই ডোনেট করার কথা। যে এইগুলা হচ্ছে মানে তারা দুইটা ক্যাম্পেইনকে বুঝাই দিবে এবং সরকার নিউট্রাল থাকবে, আরবিট্রেটর থাকবে। কিন্তু এই গণভোটটা প্র্যাকটিক্যালি ইউনূস সরকারের উপর এক ধরনের একটা রেফারেন্ডামের মতো করে হচ্ছে, যে ইউনূস সরকারের সংস্কার প্রজেক্টের পক্ষে যদি আপনি থাকেন তাহলে হ্যাঁ দেন। এবার এইটা যদি সরকার গোটাটার সময় হ্যাঁ কথা বলতে থাকে, যদি হচ্ছে আপনার আমলাদেরকে বলে দেওয়া হয় যে হ্যাঁ ভোটের ব্যবস্থা করেন, নির্বাচনী প্রার্থীরা নিজেদেরকে ভোট দিক আর না দিক মানে হ্যাঁ পক্ষে প্রচারণা করতে ধরেন, নিজের ক্যাম্পেইন করার মতো ভোট চাওয়ার তো এখনো সুযোগ নেই। আপনি দেখবেন ঢাকা শহরে অনেক পোস্টার, পোস্টার তো এখন একটা সাটানোর সুযোগ নাই, তাহলে পোস্টার আছে কেন? পোস্টার সে নিজের জন্য ভোট চাচ্ছে না, সে বলতেছে আমি অমুক আসনের প্রার্থী, গণভোটের জন্য হ্যাঁ বলুন। মানে নিজের প্রচার না করে নিজের প্রচার করা, তাহলে সেও নিজের প্রচার নিজে না করার অংশ হিসেবেও সে গণভোটে হ্যার পক্ষে প্রচার করে ফেলতেছে। আবার আমি একটু আগে একটা নিউজ দেখতেছিলাম আপনার সাথে বসার আগেই, যে কোন এক ইউএনও বা কোনো একজন সরকারি কর্মকর্তাকে না বলছে, মানে সে নার পক্ষে মানুষকে ভোট দিতে বলছে, এটাকে বলা হচ্ছে যে নার পক্ষে ভোট দেওয়ার ষড়যন্ত্র। এখন না ভোট দেওয়া যদি ষড়যন্ত্র হয় আর হ্যাঁ ভোট দেওয়া যদি বাধ্যতামূলক হয়, তাহলে ভোট করার দরকার কি?
মানে গণভোট বিষয়টাই তো এইটা, যে আমি এইটার পক্ষে কেন যাওয়া উচিত এবং এটার বিপক্ষে কেন যাওয়া উচিত, সেই দুইটা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে দুই পক্ষের সকল আর্গুমেন্ট শোনার পরে একটা ইনফর্মড ডিসিশন নিব। সেইটা নেওয়ার তো কোনো রকম ব্যবস্থা এরা রাখে নাই, বরং তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে না ভোটের পক্ষে কোনো কথা হলেই সেটাকে তারা জুলাই বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে। এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস। যে যদি না ভোটটা জুলাই বিরোধী হয়, তাহলে তো হ্যাঁ ভোট না ভোটের বিষয় না, তাহলে বললেই পারে যে জুলাই অভ্যুত্থান ভালো ছিল কি মন্দ ছিল এটার পক্ষে ভোট দেন। মানে তার তো ভোট করার প্রয়োজন নাই এখানে, তো জুলাইয়ের পক্ষে কোনো জুলাই, এটাকে জুলাইয়ের উপর রেফারেন্ডাম হিসেবে তৈরি করার অর্থ হচ্ছে এটার যে টেকনিক্যাল জায়গাগুলি আছে সেই জায়গাগুলিকে সম্পূর্ণ ওভারলুক করানোর একটা চেষ্টা। এবং এই ফর্মে যদি এটা পাস জি হয়, আপনি দেখেন জুলাই সনদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে জুলাই সনদে বলা হচ্ছে যে কি বলে কনস্টিটিউশন বদলানোর জন্য গণভোট একটা জাস্টিফায়েবল পন্থা হবে। যে জুলাই সনদ হ্যাঁ পাশ হলে গণভোট করে সংবিধান বদলানো যাবে। এখন ধরেন 3 বছর পরে যদি আরেকটা গণভোট হয় সংবিধান বদলানোর জন্য, এবং সেই গণভোটের ক্ষেত্রেও সরকার একই রকম পক্ষপাতমূলক আচরণ করে, তখন তো এই গণভোটটাকে প্রেসিডেন্স বা নিদর্শন হিসেবে দেখানো যাবে যে ওই যে ওই সময় তো হয়েছিল, ওই সময় যে তো গণভোট এভাবে হয়েছিল, যে গণভোট এভাবে হয়েছিল, গণভোট এভাবেই হয়। তো সেইটা একটা জঘন্য প্রেসিডেন্স তৈরি করবে। জুলাই সনদ নিয়ে সরকারের উচিত ছিল, সরকার যেহেতু একরকম তার একটা পলিটিক্যাল জায়গা আছে, যে ঠিক আছে সে এটার পক্ষে অবস্থান নিতেছে, সেখানে ইউনূস সাহেব জুলাইয়ের পক্ষে কথা বললো, ফাইন। কিন্তু এখানে হ্যাঁ এবং না দুইটা আর্গুমেন্টের পক্ষে যাতে এনাফ পরিমাণ কথা বলা যায়, একটা ডিবেট হয় নাই হ্যাঁ না নিয়ে, টেলিভিশন মিডিয়াগুলোতে জনভোট নিয়ে একটা বিতর্ক হয় নাই পর্যন্ত। তাহলে আসলে আমরা আমরা কিভাবে বলবো যে জনগণ একদম ইনফর্ম স্পষ্ট চয়েস করবে? মিটমোলার স্পষ্ট মানে এই যে প্রচারণা আপনি এটাকে ভালোভাবে দেখছেন না বা এটা সমালোচনার জায়গা করছেন আপনি আপনি কি এটা বলবেন যে আপনি আসলে হ্যাঁ বা না এর পক্ষে কোন পক্ষে বা আপনার প্ল্যাটফর্মটি কোন পক্ষে সেটা কি আপনি বলতে পারেন আমাদের প্ল্যাটফর্মের এখন আসলে এই বিষয়ে কোনো আপনার ডিসকাশন হবে না। আমরা আপনার এই বিষয়ে আমাদের পুরো অবস্থানটা কি, সেই অবস্থানটা হচ্ছে আমরা জানাবো। আমি যেটুকু বলতে পারলাম সেটুকু এই জন্য বলতে পারলাম কারণ এই ব্যাপারে একটা কনসেনসাস অনেক মানুষের মধ্যে আছে। আর আমি ব্যক্তিগত আসলে হ্যাঁ বা না, মানে আমি আমি ভোট দিতে গেলে সম্ভবত আমি এই ভোটই দিব না, মানে আমি যদি আচ্ছা ব্যক্তিগতভাবে বলেন। জি কারণ মানে আমি ইয়েস নো বলতেছি কিসের ভিত্তিতে, মানে আমি তো ইনাফ ইনফর্ম না রে ভাই। মানে আমি নিজেকে ইনাফ ইনফর্ম মনে করি না এরকম একটা সিরিয়াস ক্রুশাল ভোটের জন্য যে ধরনের মানে আলোচনা হওয়া দরকার ছিল, সেটা সাথে তো আমি পুরাপুরি এক্সপোজ না। আমি হয়তো ধারাগুলা জানি যে কি কি হবে, কিন্তু এটার ব্যাপারে বিচার বিবেচনা করার সেটা তো আমি নিজেও এখনো ডিসাইড করি নাই। এবং আমি না বললাম যে আমি ভোট দিব না এই জন্য, কারণ আমার কাছে মনে হয় এই ভোটটা আসলে শেষমেশ ডাউন দ্য ইয়ার্স 10 বছর 20 বছর পরে যতই আপনার এখন প্রচন্ড পরিমাণে ইয়ে করে এটাকে করা হোক না, এটা পলিটিক্যাল লেজিটিমেসি হারাবে, কারণ এখানে জি নায়ের পক্ষের আর্গুমেন্ট গুলো কেউ শোনেই নাই। জি একদম ফলে যদি ভোটটা মেঘমালার হ্যাঁ একটু হওয়ার এটা পরে শুনি নানান ক্রাইসিস তৈরি হয়, একটু শেষ করি, যদি হ্যাঁ 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 হওয়ার পরে নানান ক্রাইসিস তৈরি হয়, তখন বলা হবে যে এই যে এটা তখন মানুষজন আমাদেরকে একরকম মানে ছলনার মধ্যে দিয়ে করাইছিল, কাজে এইটার কোনো লেজিটিমেসি নাই। এটা 4-5 বছর পরের 4-5 বছরের মধ্যে পলিটিক্যাল পক্ষগুলাই বলবে, যারা এখন হ্যাঁ পক্ষে করতেছে আপনি মিলায় নিয়েন, একদিন এরাই বলবে যে না তখন একটা অবিবেচনাপূর্ণ কাজ হয়েছে, আমরা ভোটটা ঠিক মতো করে আসতে পারিনি। অনেকে তো আসলে খুব শক্তভাবে যে হ্যাঁর পক্ষে তাও মনে হয় না মানে তারা ব্যক্তিগতভাবে অনেকেই আমি বিএনপি বলছি বিএনপির অনেকেই বলেছেন নেতাদের যে আসলে তারা না ভোটের পক্ষে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আয়োজনে বলেছিলেন যে গণভোট কি মানুষ বোঝে না জুলাই সনদ মানুষ বোঝে না যদিও দল হিসেবে তারা হ্যাঁর পক্ষে থাকার অবস্থান নিয়েছে কিন্তু আমি এটাও একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদেরই তো বন্ধু বান্ধবরা মিলে বা সিনিয়র জুনিয়র তারা মিলে হচ্ছে এনসিপিটা গঠিত হলো পরবর্তীতে তারা তো শুরু থেকেই জুলাই সনদ বলে অনেক কিছু করলো কিন্তু কেন স্বাক্ষর করলো না এটি বলতে পারেন আই হ্যাভ নো আইডিয়া, মানে এটা তারা ভালো বলতে পারবে আর কি। মানে এটাকে আমাকে বাইরে থেকে দেখে আমার পলিটিক্যাল স্ট্যান্ড বা জিত বেশি কিছু মনে হয়নি। মানে মানে আমি এই এটাকে কোনো বিষয়টি ওয়েল জিজ্ঞাসা থট আউট করেছিলাম ডিসিশন মনে হয় নাই। আমি এটি জিজ্ঞাসা করেছিলাম সরকারের প্রেস সচিবকে তিনি বলেছিলেন স্বাক্ষরটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না আপনার কাছে কি মনে হয় স্বাক্ষর ইম্পর্টেন্ট কিছু না না করা বা না করা একই ব্যাপার প্রেস প্রেস সচিব উনি উনি বাংলাদেশের সব থেকে রিডিকুলাস মানুষদের একজন। মানে স্বাক্ষর করা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে স্বাক্ষরের জন্য এত বিশাল প্রোগ্রাম রেডি করা হলো কেন? স্বাক্ষর গুরুত্বপূর্ণ না তাহলে এত বিশাল ক্যামেরা ট্যামেরা দাঁড় করা ওইখানে এতক্ষণ এত মিডিয়া প্রেজেন্স এত কিছু, সরকার একটা ঐতিহাসিক মুহূর্ত বলে দিল, তাহলে স্বাক্ষর করা নাকি গুরুত্বপূর্ণ না? মানে এগুলা হচ্ছে ওনারা আসলে মানে এক কথা বলতে বলতে এত সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেন যেগুলো আসলে মানুষজনে আমরা আর কি বাইরের দেশে হাসাহাসির পাত্র হই এই আর কি। জি এইবার একটু আসি দায় মুক্তির যে বিষয়টা সেটিকে আপনি কিভাবে দেখছেন 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত দায় মুক্তি জুলাই যোদ্ধাদের দায় মুক্তির কথা বলা হচ্ছে আপনি এটিকে কিভাবে দেখছেন
আমার কাছে মনে হয় যে এক ধরনের দায় মুক্তির তো প্রয়োজনীয়তা আছেই, দায় মুক্তির প্রয়োজনীয়তা আছে, কারণ প্রচুর পরিমাণে ভায়োলেন্স। আর যদি দায় মুক্তি না দেন, আমিও তো ধরেন এখানে যখন মানে এখানে 17ই জুলাই 18ই জুলাই যখন এখানে পুলিশ বক্স বা পুলিশের সিম্বল ওয়ালা জিনিসপত্র ভাঙাভাঙি হয়েছে, আমিও তো সেখানে ছিলাম। তো আমিও তাহলে ফৌজদারি অপরাধের অপরাধী। এখন বিষয় হচ্ছে যে আপনার কোথাও একটা আলাদা করতে পারতে হবে। কারণ আমার কাছে দায় মুক্তির বিষয় যেটা খুব ফিসি লাগছে সেটা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত কেন। হুম। হুম। 5ই আগস্ট অভ্যুত্থান হয়ে গেছে, শেষ। শেখ হাসিনা 3টার সময় চলে গেছে, সারাদিন ধরে মানুষের বুঝতে সময় লাগছে। বাই 6 আগস্ট দেশ যার আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নাই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, এটা স্ট্যাবলিশড। তাহলে 6 আগস্ট থেকে 31 আগস্ট কোন ভায়োলেন্সটা করতে হয়েছে যে ভায়োলেন্সটা জাস্টিফায়েবল? এবং 5ই আগস্ট অভ্যুত্থানকারীরা বলছে যে মন্দিরগুলোকে প্রোটেকশন দাও, মাজারগুলোকে প্রোটেকশন দাও। অভ্যুত্থানকারীরা নিজেরা অনেক জায়গায় নিজেদের মতো করে যেখানে যেখানে ক্যাপাসিটি ছিল সেখানে মন্দির বলেন, মাজার বলেন, অন্য অনেক কিছু বলেন, মানে আপনার প্রতিরক্ষা করতে নেমে গেছে। তাহলে সেই সময় যারা মন্দির মাজার ভেঙে, যারা বিহারি বলতেছি আপনার হিন্দু গ্রামগুলাতে আক্রমণ করে, যারা হচ্ছে আপনার আহ হিজড়াদেরকে আক্রান্ত করে অভ্যুত্থানের নাম খারাপ করলো, যারা অভ্যুত্থানের পরিস্থিতিটাকে এরকম একটা বেধড়ক খারাপ জায়গায় নিয়ে গেল, হুম। যে সরকার নিয়ে, সরকারে কে যাবে আসবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগই আমরা পাইলাম না। একরকম 8ই আগস্ট একটা সরকার কোত্থেকে এসে উঠতে হলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তো সেই এন্টিটি গুলা যারা ধরেন এই ধরনের ভায়োলেন্স করছে, সেইগুলাকেও তো আসলে পক্ষান্তরে একরকম দায়মুক্তি দেওয়া হলো। যে আপনি যদি 10ই আগস্ট, 12ই আগস্ট, 15ই আগস্ট হুম। কোনো একটা হিন্দু গ্রাম পুরাই দিয়ে আসেন বা হিন্দু গ্রামে আক্রমণ করে আসেন, তাহলে তো সেইটাও তাহলে দায়মুক্তির আন্ডারে চলে গেল। বা আপনার কোনো একটা জায়গায় আপনি হিজড়াদের আক্রান্ত করলেন, বা কোথাও একটা মন্দির ভাঙলেন, বা কোথাও একটা কোনো একটা আস্ত বাড়ি পুরায় 20টা মানুষ মাইরে ফেললেন, এগুলাকেও তো অভ্যুত্থানের অংশ হিসেবে দায়মুক্তি দেওয়া হচ্ছে। সো অনেকে এটা বলেন, যারা পাকিস্তান পন্থী আছেন তারা অনেকে এটা বলেন, পাকিস্তান পন্থী ছিলেন যে কিন্তু 24-এর অভ্যুত্থানের পক্ষের লোকজন, যে মুক্তিযুদ্ধের সময়ও তো হচ্ছে আপনার 25শে ফেব্রুয়ারি পর্যন্ত না কত ফেব্রুয়ারি পর্যন্ত 72-এর হুম। হচ্ছে আপনার ইয়ে দেওয়া ছিল, ইন্ডেমনিটি দেওয়া ছিল। এখন সেটা তো অন্য কারণ ছিল, কারণ আপনার যে মিরপুর অঞ্চল, সেই মিরপুর অঞ্চল তো 1971-এ স্বাধীন হয় নাই। বাংলাদেশের অনেক রণাঙ্গন স্বাধীন হইতে হইতে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে। সেই রকম তারিখ ধরেই হচ্ছে আপনার সেই দায় মুক্তিটাকে দেওয়া হয়েছিল। কিন্তু এইখানে আসলে 6 আগস্টের পরে কেন দায় মুক্তি দেওয়া লাগবে? কি দায় মুক্তি দেওয়া লাগবে? মানে 6 আগস্টের পর কি শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল? তাহলে তখন ভায়োলেন্স কেন? তখনকার ভায়োলেন্সের জাস্টিফিকেশন কি? এই কথাগুলো তারা বলতেছেন না। এবং আমার একটা আতঙ্ক বা আশঙ্কার জায়গা হচ্ছে, সরকার কি অনেক ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম আক্রমণের সঙ্গে একরকম ট্যাসিট ভাবে জড়িত ছিল? যদি না থাকে তাহলে আসলে এই দায় মুক্তি দেওয়ার ব্যাপারে সরকারের কেন এরকম একটা স্ট্যান্স? কেন কেন তারা আসলে এই 30শে আগস্ট পর্যন্ত যেই মব, সেই বিভিন্ন মবকে রেভলিউশনারি ভায়োলেন্স থেকে আলাদা করতে পারলেন না? এবং সেই মবটাকে যে আসলে এভাবে জাস্টিফাই করা হলো, তার মধ্য দিয়েই তো আসলে আজকে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনাটা ঘটানোর পরেও বিভিন্ন রকম বিপ্লবী ভায়োলেন্সের যুক্তি কাজে লাগানো যাইতেছে। সো আমার কাছে আসলে দায় মুক্তির যে টাইমটা, সেই টাইমটা অ্যালার্মিং লাগে। তবে আমার কাছে মনে হয় 5ই আগস্ট পর্যন্ত দায় মুক্তির প্রয়োজন আছে। তার কারণ জি। পাঁচই অভ্যুত্থানটাকে আগস্ট আপনার পর্যন্ত এক দায় মুক্তি, ধরনের একটা আপনার নৈতিক, ব্যাখ্যাটা, একটু একটা লাইন আপনার শেষ করে ব্যাখ্যাটা। নিই, জি, শেষ করেন। যে অভ্যুত্থানকে এক ধরনের আইনগত প্রোটেকশন দেওয়ার নেসেসিটি আছে, এই জিনিসটাও খুব ক্লিয়ার করে বলা দরকার। একদম। মানে আপনি বলছেন যে 5ই আগস্ট পর্যন্ত দায় মুক্তি, কিন্তু আমি মানে সেটি প্রেস সচিবকেও জিজ্ঞাসা করছিলাম যে সেখানে আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি স্পষ্ট করছেন যে অভ্যুত্থান কালে সংঘটিত এবং রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে যে কৃতকর্ম সেগুলোর জন্যই দায় মুক্তি। এই জন্য আমিও জিজ্ঞাসা করছিলাম যে অভ্যুত্থান কাল তো 5ই আগস্ট চলে গেল, আর রাজনৈতিক প্রতিরোধ সেটাও আমি এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে ধরুন এই যে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা রয়েই গেল, যেই প্ল্যাটফর্মে অভ্যুত্থানটা হলো, তারা দেখছি কখনো ডিআইজি কে গিয়ে হুমকি দিচ্ছেন, কখনো ওসি কে গিয়ে দিচ্ছেন, কখনো হাসপাতাল কর্তৃপক্ষকে দিচ্ছেন, কখনো গিয়ে আসামি ছাড়াতে গিয়ে বলছেন আমরা থানা ভেঙেছি, আমরা থানা জ্বালিয়েছি, আমরা সন্তোষ সাহাকে পুড়িয়ে মেরেছি, বা মানে মেরে ঝুলিয়ে রেখেছি। এই বক্তব্যগুলো যখন তারা দিচ্ছিলেন, এই যে মেরে ঝুলিয়ে রাখা বা সন্তোষের পরিবার, সে কি আসলে বিচার পাওয়ার যোগ্য হবে? যদি আমি বিষয়টা খুব একটা স্পষ্ট হতে পারি না, কিন্তু আপনার কি মনে হয়? আপনি বলছেন আপনি নিজেও পুলিশ বক্স ভাঙচুর করেছেন, দায় মুক্তি না দিলে তো আপনি নিজেও ফৌজদারি অপরাধী হবেন। আর সন্তোষের পরিবার বা সন্তোষের যে মানে ছোট বাচ্চাটা আছে, তারা কি ইয়ে চাইতে পারবে না, বিচার চাইতে পারবে, পারা উচিত তো নাকি না? অবশ্যই চাইতে পারা উচিত। এবং আমি শুরুর থেকেই, আমি 5ই আগস্টের পরে ব্যক্তিগতভাবে আসলে আমি যত অ্যাক্টিভিজম করেছি, বা আমি জাতিসংঘের সাথেও যখন কথা বলার সুযোগ হয়েছে তাদের বিভিন্ন টিমের কাছে, আমি শুধু হাতে পায়ে ধরা বাকি রাখছি যে এখানে একটা ট্রানজিশনাল জাস্টিসের ব্যবস্থা করা হোক। এটা রাষ্ট্র থেকে করবে না, এটা যদি বাইরের সংস্থাগুলো করাইতে পারতো তাও হইতো। যে আপনার এরকম একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন লাগে, তো মানে সবগুলো
বিচার দরকার। ধরেন সন্তোষ সাহার ঘটনাটা, ওনার নাম তো সন্তোষ সাহা তাই না, বালিয়াচং জি থানার জি জি, যিনি, বানিয়েছেন। যাকে পুরায় মারা এসআই। হয়েছিল। জি জি। আচ্ছা, তো বলা হচ্ছে যে ওই থানায় 9 জন লোককে হত্যা করা হয়েছিল। এখন যদি 9 জন লোককে হত্যা করা হয়ে থাকে, তাহলে সেই 9 জন লোককে হত্যা করার পিছনে পার্টিকুলারলি সন্তোষেরই দায় ছিল, এইটা নিশ্চিত হইলো কিভাবে? এবং এই যে তার দায় ছিল, এই জন্য তিনি অপরাধী এবং সেই জন্য তার মৃত্যুদণ্ড প্রাপ্ত, এটা কোন বিপ্লবী কোর্ট ডিসাইড করছে? এটা কি এমন হয়েছে যে ওখানে অভ্যুত্থানের যারা সমন্বয়ক তারা গেছেন, তারা যে সেখানে একটা কোর্ট বসাইছেন, কোর্টের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, হওয়ার পরে তারপরে করেছেন না? বরং ওইখানে অনেকগুলো পুলিশ অফিসার ছিল, গোটা থানাটাকে ওকে রেখে দেওয়া হয়েছিল আমি যদি ভুল না করে থাকি। হুম হুম। এবং একরকম মিলিটারি তাকে একরকম বেইটের মতো মানুষজনের কাছে দিয়ে যান, এবং সেই ক্ষুব্ধ অবস্থায় তারা তাকে হত্যা করেন, হত্যা করার পর মানে ঝুলায় রাখেন। তো এই যে হত্যা করার পরে ঝুলায় রাখা, এই পুরো প্রক্রিয়াতে ভায়োলেন্স কতভাবে দেখেন কতগুলা জায়গায় আপনার মানে জাস্টিসের অভাব তৈরি হলো। প্রথমটা হচ্ছে যে আপনি এখন চাইলেও আর মানে ওই যে আপনার প্রথম যে বিচারটা, যে ওই 9 জনকে কারা হত্যা করছিল, বালিয়াচং থানায় যে 9 জন মানুষকে মৃত অবস্থায় অভ্যুত্থানের সময় পাওয়া গেছে, সেই 9 জন মানুষের হত্যার পিছনে কারা দায়ী ছিল, এইটাও আপনি আর নৈর্ব্যক্তিকভাবে ইনভেস্টিগেট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যদি ইনভেস্টিগেট করার পর বের হয় যে বা যদি আপনি মেনেও নেন যে সন্তোষের কারণে হয়েছিল, তাহলেও এই প্রক্রিয়ায় মানুষকে খুন করা রেভলিউশনারি ভায়োলেন্স হিসেবে জাস্টিফাইড কিনা, এই প্রশ্নের কোনো উত্তর নাই। ফলে ওই যে 5ই আগস্টের পরে যে ট্রানজিশনাল জাস্টিসটা দরকার ছিল, যেটা প্রত্যেকটা অংশের গ্রিভেন্সকে মাথায় নেয় এবং পলিটিক্যাল নেসেসিটিকেও মাথায় নেয়, নিয়ে একটা জাস্টিস এনশিওর করে, তার কোনো কিছুই হয় নাই। বরং যেটা হয়েছে যে ডিজিএফআই, যারা যারা বড় নেতা হাতা ছিলেন, যাদের বিদেশে বাড়ি আছে, যাদের সাথে ডিজিএফআই এর কানেকশন আছে, তাদেরকে বিদেশে পাঠাই দিছে, আর মানুষ মাছ না পায় ছিপে কামড় মারছে। অমুক আওয়ামী লীগ করে অমুককে মার, অমুক অমুক করে অমুককে মার। এইটার মধ্য দিয়ে সমাজে যে প্রতিহিংসার বিষ তৈরি হয়েছে, সেটাই আমাদেরকে গঠনমূলক কোনো কিছু করা থেকে কনস্ট্যান্টলি আটকায় যাচ্ছে। এবং 1.5 বছর পরেও আমরা এখনো ঘুরে ফিরে সেই ভায়োলেন্সের ভাষায়, ঘুরে ফিরে সেই গোষ্ঠীগত দ্বন্দ্বের ভাষায় কথা বলতেছি। অথচ 5ই আগস্টের পর আমাদের একটা সুযোগ ছিল, আমাদের শহীদরা তাদের জীবন দিয়ে আমাদের সুযোগ করে দিয়ে গেছিল, যে আমরা আসলে বাংলাদেশকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেই আলাপের দিকে যাব। কিন্তু আমাদের চরম ব্যর্থতা যে আমাদেরকে নেতৃত্ব দিছে সেই অভ্যুত্থানের সময় এমন কিছু মানুষ, যাদের ন্যূনতম দূরদর্শিতা ছিল না, ন্যূনতম মানে আপোষকামিতার বিরোধিতা করার কোনো রকম মানসিকতা ছিল না, এবং যার ফলে কঠিন কোনো প্রশ্ন অ্যাড্রেস করা হয় নাই। বারবার জনতুষ্টি করার চেষ্টার ফলে আজকে আমরা অভ্যুত্থানের যেই ফল, সেই ফল মোটেই ঘরে তুলতে পারিনি। জি, মেহুমালার একটা বিষয় একটু আসি। আপনি সংখ্যালঘু বা বিভিন্ন গোষ্ঠীর কথা বলছিলেন। আহ, ভারতের পক্ষ থেকে বারবার অভিযোগ ওঠে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সেটা একটা, বিশেষ করে চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হলো, তখন এই বিষয়টা খুব খুব আলোচনায় এসেছিল, খুব শক্ত প্রতিবাদ দিয়েছিল বা শক্ত অভিব্যক্তি তারা ব্যক্ত করেছিল ভারত। এখন মানে সেই সময় একটা ঠুনকো একরকম অভিযোগে ছিল, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাকে সেই সময় গ্রেপ্তার করা হলো বা মামলা হলো তার বিরুদ্ধে। এখন তাকে আইনজীবী আলিফ হত্যা মামলায়ও তাকে 39 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তিনিও একজন চার্জশিটভুক্ত আসামি। আপনি আসলে এটি কি মনে করেন, এখানে কি আসলে সংখ্যালঘু বিদ্বেষ আছে, নাকি এখানে আসলে অপরাধ আছে? প্রথম কথা হচ্ছে যে আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে আসলে উনার কিভাবে কানেক্টেড থাকা সম্ভব আমি জানি না, উনি তো ওই সময় জেলে ছিলেন। সো মানে এটা আসলে এটার বেসিস কি আমি শিওর না, আমার এই চার্জশিটটা দেখতে হবে, চার্জশিটটা না দেখে বলাটা ডিফিকাল্ট। কিন্তু এটা শুনে খুব লজিক্যালি মানে খুব খুব মানে সুদৃঢ় কিছু বলে মনে হচ্ছে না, কিন্তু এটা আবার মানে আমার চার্জশিট না দেখে মন্তব্য করা উচিত না। আর একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার যে মামলাটা হয়েছে, ওই মামলাটা একটু হিপোক্রিটিক্যাল এই সেন্সে যে ওইখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল এই জায়গা থেকে যে তিনি তিনি যেই জাতীয় পতাকার উপর বা উনার উনার আয়োজিত একটা সমাবেশে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা ছিল। সো আমরা পরে অনেক ক্ষেত্রে দেখছি যে ধরেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে, তিনি যখন নৌকা করে যাচ্ছেন, জাতীয় পতাকার উপরে জামাত ইসলামীর পতাকা, এরকম আমরা দেখতে পেয়েছি। সো এবং কোনো একটা আয়োজন, সেখানে হাজার হাজার মানুষ আছে, সেখানে যিনি এই আয়োজনটা নির্দেশ দিছে, যিনি আয়োজনটার প্রধান আয়োজনকারী, তার কারণেই বা তার পরামর্শেই বা তার নির্দেশনাতেই জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হবে, এটা খুব কখনোই খুব কনভিন্সিং কিছু ছিল না। কিন্তু ধরেন আমার কথা হচ্ছে, আমি মানে আমার যেটা অস্বস্তির জায়গা সেটা হচ্ছে যে পুরনো বন্দোবস্ত নতুন বন্দোবস্তের কথা বলি না। পুরানো বন্দোবস্ত হচ্ছে যে কারো বিরুদ্ধে কোনো একটা পলিটিক্যাল অ্যাকিউজেশন আছে, সেই পলিটিক্যাল অ্যাকিউজেশনটা আমি দিতে চাচ্ছি না, বা তার বিরুদ্ধে হুম আমি কোনো একটা ষড়যন্ত্রের অভিযোগ পাইছি সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো আমি কি করব, আমি দেখা যাবে তাকে অন্য কোনো একটা মামলা দিয়ে ধরে
তাকে রেখে দিব, ওই ওই জিনিসটা সামনেই আনবো না যে আমি কোন ফর্মে জানতে পারলাম যে সে কোনো একটা কনস্পিরেসির অংশ। সো এরকম অনেক লোকজনই নানান সময় আমাদের ইঙ্গিত করার চেষ্টা করছে যে তিনি কোনো বড় কনস্পিরেসির সাথে যুক্ত। যদি কোনো বড় কনস্পিরেসির সাথে উনি যুক্ত হয়ে থাকেন তাহলে সেটা সামনে আনেন, সেটা তো আমার আপনার জানার অধিকার আছে। কিন্তু এই যে যেই প্রক্রিয়া তাকে আক্রান্ত করা হইলো এবং যেই প্রক্রিয়া তাকে এখন পর্যন্ত জেলে রাখা হয়েছে, এই প্রক্রিয়াটায় ন্যূনতম স্বচ্ছতা নাই এবং এটা খুবই ডাবল স্ট্যান্ডার্ডে পরিপূর্ণ। জি, এখন না হয় আপনি কি আলিফ একটু এটা হত্যাকাণ্ড বলবেন? হ্যাঁ, আপনি কি এটা একটু বলবেন যে আসলে আপনি নিজেও বলছেন যে আপনাদের এই প্ল্যাটফর্মেও সংখ্যালঘুদের বিষয়ে আপনারা মানে তারাও আছেন আপনাদের সাথে বিভিন্ন সেক্টরে যারা সংখ্যালঘু, আসলে কি মানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে যদি কথা বলি, আগেও আমরা দেখেছি তারা অনেক ক্ষেত্রে নিগৃহীত ছিল, কখনো কখনো অত্যাচারিতও ছিল। এই এই সময় এসে এটারও যেন খুব বেশি আলোচিত হচ্ছে। এমন কি হয়েছে যে আসলে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, সংখ্যালঘুরা এই সময় একটু বেশি অনিরাপদ বোধ করছে, নাকি এটাই স্বাভাবিক প্রক্রিয়া ছিল বরাবর? না, বা সংখ্যালঘু যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের এক ধরনের জাস্টিফিকেশন তৈরি হয়েছে নতুন করে। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ভারত বিরোধিতার যে প্রশ্ন, সেই ভারত বিরোধিতার প্রশ্নকে প্রকৃত অর্থে ভারতের যে বৃহৎ পুঁজির বিরোধিতা সেখানে রাখা হচ্ছে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানের মতো মানুষ, যিনি হয়তো কোনো একটা সময় আপনার এখানে টাটার ইনভেস্টমেন্টের পক্ষেও কথা বলেছেন, সেই লোক হঠাৎ করে প্রচন্ড ভারত বিরোধী হয়ে ধরেন কি ধরনের মন্তব্য করতেছেন। ধরেন ডাকসু নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করতেছেন যে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে শিবিরের প্রার্থীদেরকে ভোট না দিয়ে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন, এটার ভারতের ইঙ্গিতে হইছে কিনা এটা উনি সম্পাদকীয় লিখে জানতে চাচ্ছেন। তো আপনি চিন্তা করে দেখেন এটা উল্টাটা করলে কি পরিস্থিতি তৈরি হতো। কোনো মানে আওয়ামী লীগ পন্থী লোক বা কোনো বামপন্থী লোক বা কোনো বিএনপি পন্থী লোক যদি লিখতেন যে শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা যে এত পরিমাণে সাদিক কায়েমকে ভোট দিল, এইটা পাকিস্তানের ইন্ধনে হয়েছে কিনা বা পাকিস্তান থেকে এই এই খবর এসেছে কিনা সেটা যে খতিয়ে দেখার প্রয়োজন আছে, তাহলে তার কি রিফ্লেকশন হইতো। সাথে সাথে সব মানে তিনটা মব হয়ে যেত, ওই পত্রিকার অফিস উড়াই দেওয়া হইতো। কিন্তু উল্টা কথাটা বাংলাদেশে বলা যায়, বাংলাদেশে হিন্দুদের না মানে বাংলা দেশপ্রেম নিয়ে, তাদের এলিজেন্স নিয়ে, তাদের আনুগত্য নিয়ে ক্রমাগত প্রশ্ন তোলা যায়। এবং যেহেতু ভারত বিরোধিতাটা কোনোভাবেই অর্থনৈতিক সামাজিক অর্থে যেই আধিপত্যবাদ বিরোধিতা সেই জায়গায় নাই, কারণ থাকলে তো বর্ডার কিলিং কমতো, বর্ডার কিলিং তো এখনো হচ্ছে, সেই একই ইলিশ মাছ পাঠানোর ডিপ্লোমেসি হচ্ছে। ভারতের সাথে বিভিন্ন ক্ষেত্রে আমাদের আমদানি বাড়ছে, রপ্তানি কমছে। আমরা দেখতে পাচ্ছি আদানির প্রজেক্ট বিদ্যমান আছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যমান আছে। আমি একদিকে বলতেছি ভারত আমার মহাশোমা মাইরে উড়াইবো, ইউরেনিয়াম তুলে নিয়ে এসে নিউক্লিয়ার বোমা বানাবো তারপর উড়াই দিব, আমি বর্ডার কিলিং ঠেকাইতে পারতেছি না। আমি আম পাঠানোর ইলিশ মাছ পাঠানোর ডিপ্লোমেসি করে যাচ্ছি। আমার এখানে বিদ্যুৎ যেটা আমার একদম স্ট্র্যাটেজিক্যাল কনসার্ন, আমি বলতেছি আমার শত্রুরাষ্ট্র, তারপর আমি ওর কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতেছি। তো ফলে বোঝা যাচ্ছে যে ভারত বিরোধিতার যে ইস্যুটা সেটা আসলে ভারতের পুঁজির বিরোধিতা না, এটা কার্যত, যেহেতু বাংলাদেশে সাম্প্রদায়িকতার রাজনীতি সরাসরি করা যায় না, সেই জন্য এটা ছদ্ম সাম্প্রদায়িকতার রাজনীতি হিসেবে ভারত বিরোধী রাজনীতিকে কাভার হিসেবে ব্যবহার করতেছে রাইট উইং এর লোকজন। এবং তার মধ্য দিয়ে সব থেকে বেশি মার্জিনালাইজড হচ্ছে হিন্দু কমিউনিটি, কারণ সে তাকে ক্রমাগত ভারতের দোসর হিসেবে, ভারতের চর হিসেবে দেখানোর যে রাজনৈতিক চর্চা, সেটা সেই 1971-এর আগ থেকে হওয়া চর্চা। সো সেই পুরানো রাজনীতিটাকে অনেকে একটা সুন্দর মোলায়েম প্রলেপ দিয়ে সেটার যে সাম্প্রদায়িক বিষ দাগটা সেটা ঢেকে রাখার চেষ্টা করতো, কিন্তু সেটা ক্রমাগতই সামনে বের হয়ে আসতেছে। সাথে আমি এটাও অ্যাড করতে চাই যে হিন্দু এখানে অ্যানালাইজ এটা যেমন সত্য, কিন্তু বাংলা এখন পর্যন্ত দিনের বেলায় প্রকাশ্যে কেউ মন্দির ভাঙতে পারে না। যদি মন্দিরগুলা ভাঙা হয় রাতে, মন্দিরগুলা ভাঙা হয় আড়ালে আবডালে। কিন্তু বাংলাদেশে মাজার ভাঙার যে মহোৎসব হয়েছে গত 1.5 বছরে, এটা মানে এই ভূখণ্ডের ইতিহাসে ঘটে নাই কোনোদিন। এই ভূখণ্ডের ইতিহাসে 1.5 বছরের 300 কাছাকাছি, বা আমি জানি না এখন বোধহয় অফিসিয়াল নাম্বারটা 200-র উপরে, মানে প্রায় 300-র কাছাকাছি মাজার আক্রান্ত হয়েছে ইন ওয়ান ফর্ম অর আনাদার। ডেসিক্রেটেড হওয়ার সংখ্যাটা আর একটু কম হবে, কিন্তু 300 মাজারের উপর আক্রমণ হইতেছে, মানুষজন বলতেছে যে লালনের মেলা করতে দিবে না, সাকরাইন বন্ধ করে দেওয়ার কথা হইতেছে। এইটার যে প্রতিক্রিয়াশীলতা, এইটা আসলে